সবাইকে আবার একবার স্বাগতম জানাই আমাদের আজকের একটি গুরুত্বপূর্ণ সেশনে। দেখুন, আজকে আমি কোনো ক্লাস নেব না। আমি আজকে আপনাদের কোনো ক্লাস নেব না। আজকে আমি আপনাদের সঙ্গে কিছু গল্প করব। ঠিক আছে? একদম এই গল্পের মাধ্যমে, গল্পটা একটু সময় লাগবে ভাই, একটা দীর্ঘ গল্প আছে, এবং এই গল্পটা যদি আপনারা ঠিকঠাক ভাবে বুঝে নিতে পারেন আজকের গল্পটা, তাহলে 75+ সিটেট পরীক্ষায় আপনি আজকের এই গল্প থেকে পেয়ে যাবেন। বিশ্বাস হচ্ছে না? গল্পটা শুধু একবার জেনে যান। গল্পটা একটু ভালো করে মনে রাখবেন, এবং এই আজকের যে গল্পটা, একটা স্টোরি আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি। খুব মজার একটা ইন্টারেস্টিং স্টোরি হতে চলেছে। তো সেই গল্পটা যদি আমরা ঠিকঠাক ভাবে সবাই যদি মনে রাখতে পারি, এবং গল্পটা ভেরি ইজি, কিছু কিছু শব্দগুলো মনে রাখবো, গল্প হয়ে যাবে। তো এই গল্পটা যদি মনে রাখতে পারি, তো এটাকে বলা হয় আমরা চিট শিট। আমরা এটা নাম দিয়েছি চিট শিট, সিটেড প্যাডাগজি। তো এই ক্ষেত্রে আমরা কিছু পজিটিভ এবং নেগেটিভ যে ট্যাগ ওয়ার্ড যেটাকে আমরা বলি, অর্থাৎ এমন কিছু শব্দ আছে স্যার, মনে রাখবেন। গল্পের শুরুতে বলে রাখি, ইন্টারেস্টিং গল্প যেটা, কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলা অপশনে দেখা মাত্রই আপনি চোখ বন্ধ করে বলবেন ইয়েস, কারেক্ট আনসার। প্রশ্ন পড়ার দরকার নেই, আছে প্রশ্ন পড়ার দরকার আছে। প্রশ্ন পড়ে অপশনটা পড়ার সঙ্গে সঙ্গে আপনি যখনই এই শব্দটা দেখতে পাবেন, এই শব্দটা দেখা মাত্র বলবেন যেটা কারেক্ট আনসার। আরেক ধরনের শব্দ আছে যে শব্দটা দেখা মাত্র আপনি বলবেন না 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 না, এটা কখনো কারেক্ট আনসার হতে পারে না। ঠিক আছে? তো এই যে দেখা মাত্র কারেক্ট আনসার, এটাকে বলা হয় পজিটিভ ওয়ার্ড। আর এটা কখনো কারেক্ট আনসার হতেই পারে না, এটাকে বলা হয় নেগেটিভ ওয়ার্ড। তো কোন কোন শব্দগুলা রয়েছে যেগুলা দেখা মাত্র আমরা কারেক্ট আনসার হতে পারে, আর কোন কোন ওয়ার্ডটা দেখা মাত্র কারেক্ট আনসার হবে না, এই সবগুলা এ টু জেড, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত যতগুলা শব্দ আছে, কিছুটা সামারি, যেহেতু গল্পের মাধ্যমে বুঝাবো, তাই কিছুটা সামারি আমাদেরকে খুব আমরা নিয়েছি, দেখবেন। এবং আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা শুধুমাত্র বাংলা ভাষার জন্য নয়। আপনারা যদি বলেন যে শুধু বাংলা প্যাডাগজি, না, কারণ বাংলা আমি প্রথমেই বলেছি যে আজকের ক্লাস থেকে আপনারা 75+ পাবেন। তো বাংলায় তো টোটালি 30 মার্কস আসে ভাই, 50 মার্কসের প্যাডাগজি আসে মাত্র, এখানে স্যার 75 কি করে পাবো? ঠিক না? তো প্রত্যেকটা সাবজেক্ট প্যাডাগজি, প্রত্যেকটা সাবজেক্ট প্যাডাগজিতে কিন্তু আজকের এই যে গুরুত্বপূর্ণ গল্পটা আপনাদের কিন্তু কাজে আসবে। চলুন আর একদম দেরি করব না, সরাসরি আমরা চলে যাই আজকের আমাদের মূল গল্পে। তার আগে একটা কথা, গল্প শুরুর আগে প্রশ্ন দুই ধরনের হয় আমাদের। যে আমরা এক্সামে যখন আমরা যাব, জেনারেলি আমাদের কোয়েশ্চনটা কয় ধরনের হয়। কোয়েশ্চনের যেটা প্যাটার্ন আমরা বলে থাকি, যে কোয়েশ্চনের প্যাটার্ন, তো কোয়েশ্চনটা কয় ধরনের হয় যদি আমরা বলি, আপনি কি বলবেন? প্রশ্ন হয় দুই ধরনের, মনে রাখবেন। পরীক্ষায় যে আমাদের প্রশ্ন হবে দুই ধরনের প্রশ্ন হবে। এক ধরনের প্রশ্ন হবে এটা পজিটিভ সেন্সের প্রশ্ন। যেমন আপনাকে 4টা অপশন দিয়ে দেওয়া হবে, প্রশ্নের উপরে লেখা থাকবে যে উপরের বক্তব্য থেকে বা নিচের কোনটি, যেমন ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে নিচের কোনটা সত্য। ঠিক আছে? আরেকটা প্রশ্ন দেবে যে ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে নিচের কোনটা সত্য নয়। বা আমরা যদি বাংলার ক্ষেত্রে দেখি, তাহলে বলবে যে ভাষা সম্পর্কে নিচের কোনটা সত্য নয়। এবার একটা কথা মনে রাখবো, আমরা যখনই দেখবো সত্য নয় মানে নট, কোয়েশ্চনে নট দেওয়া থাকবে অথবা অ্যাকসেপ্ট দেওয়া থাকবে, কোয়েশ্চনে নট দেওয়া থাকবে আবার অথবা অ্যাকসেপ্ট দেওয়া থাকবে, বাংলায় বলবে সঠিক নয়, সত্য নয়, এই ধরনের অপশন গুলো থাকবে। যখনই থাকবে তখন কিন্তু, যখনই প্রশ্ন থাকবে যে নিচের কোনটা সত্য নয় বা হুইচ ইজ নট কারেক্ট, বা প্রশ্নের মধ্যে দেখতে পারেন কোনো কোনো সময় দেওয়া থাকতে পারে অ্যাকসেপ্ট, বাংলায় যাকে বলবো ছাড়া বা ব্যতীত, বাংলায় এটাকে ব্যতীত বলা হয়, ব্যতীত বা ছাড়া। তো এইগুলো যখন আমরা কোয়েশ্চনে দেখতে পাবো, তখন কিন্তু এই যে নেগেটিভ শব্দগুলো আমরা কারেক্ট আনসার হয়ে যাবে। যেমন ধরুন, আমরা যদি এখানে বলি যে টিচার সেন্ট্রিক কন্ট্রোল বা শিক্ষকের নিয়ন্ত্রণ সম্পূর্ণটা নেগেটিভ টার্ম। অর্থাৎ বর্তমান যেটা আমাদের শিক্ষা ব্যবস্থা বা শিক্ষক কেন্দ্রিক যেটা আমরা শিক্ষা দান করি, এটা কিন্তু কখনো শিক্ষকের নিয়ন্ত্রণে হয় না। যদি বলে শিক্ষকের নিয়ন্ত্রণে হয় না মানে কি, যদি ইন ডিটেলস আমরা বলার চেষ্টা করি, দেখুন, যেখানে শিক্ষকের আধিপত্য, যেখানে কঠোর নিয়ম থাকবে, মুখস্থ বিদ্যা এবং প্রতিযোগিতাকে প্রাধান্য দেওয়া হয়, যেখানে শিক্ষকের আধিপত্য মানে শিক্ষক যা বলবেন তাই হবে, শিক্ষক যা বলবেন তা হবে, এটা কোনো মানে একটু কোনো নড়াচড়া হবে না। শিক্ষক উঠো কইলে উঠো, বসো কইলে বসো, দাঁড়াও কইলে দাঁড়াও,
এবং একটা কঠোর নিয়ম হবে, মুখস্থ বিদ্যা হবে এবং প্রতিযোগিতাকে প্রাধান্য দেওয়া, মানে ইন কম্পিটিশনে খুব বেশি গুরুত্ব দেওয়া। এই ধরনের শব্দগুলো যখনই পাবো যে শিক্ষকের আধিপত্য দিয়ে ক্লাস করতে হবে, বা কঠোর নিয়ম দেখাতে হবে, কঠোর অনুশাসনের মধ্যে থাকতে হবে শিশুদের, বা ছাত্ররা মুখস্থ বিদ্যায় ছাত্রদেরকে উৎসাহিত করতে হবে, বা প্রতিযোগিতা বা কম্পিটিশনে গুরুত্ব দিতে হবে, এই ধরনের শব্দগুলো আমরা যখনই পাবো সঙ্গে সঙ্গে আপনি বলবেন যে স্যার এই ওয়ার্ডগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এটা কোনো সময় আপনার কারেক্ট আনসার হবে না। মনে রাখবেন এইগুলা কখনো কারেক্ট আনসার হবে না। কিন্তু যদি বলেন নিচের কোনটা সত্য নয়, তাহলে এইগুলাই কিন্তু সত্যি, ওইগুলো কিন্তু আনসার। কেন? নেগেটিভের আনসার সবসময় নেগেটিভ হবে। যদি বলে যে নিচের কোনটা সত্য নয়, তাহলে আমরা জানলাম যে মুখস্থ করাটা এটা কিন্তু সত্য নয়, তাই না? শিক্ষকের আধিপত্য বিস্তার করাটা সত্য নয়, এবং প্রতিযোগিতা করানো এটাও কিন্তু সত্য নয়। তো প্রশ্ন যদি বলে যে নিচের কোনটা সত্য নয়, তার মানে এই অপশন যেখান থেকে আমরা মুখস্থ বিদ্যা, প্রতিযোগিতা, কঠোর নিয়ম বা শিক্ষকের আধিপত্য, যে অপশনে আমরা দেখবো এটাই কিন্তু আমরা টিক করে দিয়ে আসবো, এটাই আমাদের কারেক্ট আনসার। বুঝা গেল? আর যদি বলে নিচের কোনটা সত্য বা নিচের কোনটা সঠিক, তাহলে আমরা সবসময় এই পজিটিভ ওয়ার্ড যেগুলো আছে ওইগুলোই কারেক্ট আনসার করবো, এবং নেগেটিভ, যদি প্রশ্ন বলে যে নিচের কোনটা সঠিক, যদি প্রশ্ন বলে যে নিচের কোনটা সঠিক, তাহলে যখন এই অপশনে দেখবো একটা অপশনে আছে শিক্ষকের আধিপত্য, এই অপশন ওয়ানে আছে শিক্ষকের আধিপত্য, মানে অপশন ওয়ান ক্যান্সেল। অপশন টু তে আছে মুখস্থ বিদ্যা, এটা ক্যান্সেল। অপশন থ্রিটা আমরা বাদ দিই। অপশন ফোরে দেওয়া আছে প্রতিযোগিতা বা কম্পিটিশন, তো অপশনটা আপনি কাটলেন। সঙ্গে সঙ্গে তিনটা অপশন যখন কাটিয়ে দিলেন, তখন আপনার অপশন নাম্বার থ্রিতে অন্য কিছু একটা থাকবে, এটা আপনার কারেক্ট আনসার হয়ে যাবে। বুঝা গেল? চলো এবার আমরা যে মূল গল্পে বা মূল যে বিষয়টা ছিলাম, তো গল্পের শুরুতে বলেছিলাম যে শিক্ষক কেন্দ্রিক। আগেকার দিনে যে শিক্ষা ব্যবস্থা এটা ছিল শিক্ষক কেন্দ্রিক, কিন্তু বর্তমানে শিক্ষক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা আর নাই। এটা যদি থাকে তো সেটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। এবারের যে শিক্ষা ব্যবস্থা এটা হচ্ছে কি চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। যখনই আপনি শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা দেখবেন বা চাইল্ড সেন্ট্রিক শিক্ষা ব্যবস্থা দেখবেন, তখন সঙ্গে সঙ্গে মনে রাখবেন যে এটা কিন্তু স্যার গল্পে তো বলেছিলেন যে সেটা কারেক্ট আনসার হতে পারে, হবে। যেখানে শিশুর বয়স, শিশুর চাহিদা, শিশুর আগ্রহ এবং বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে শিক্ষা দেওয়া হয়। যেখানে শিশুর বয়সের উপর ভিত্তি করে, শিশুর চাহিদার উপর ভিত্তি করে, শিশুর আগ্রহের উপর ভিত্তি করে এবং বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে এখানে কি করা হয়? শিক্ষা দেওয়া। অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে মাথায় রেখে এখানে কি করা হয়? শিক্ষা দেওয়া হয়। তো এই অপশনগুলো আপনারা যখনই পেয়ে যাবেন, এই শব্দগুলো যখনই কোনো অপশনে পেয়ে যাবেন, যে শিশুর বয়সকে প্রাধান্য করে শিক্ষা দেওয়া উচিত, শিশুর চাহিদা পূরণ করতে শিক্ষক মরিয়া প্রয়াস করেন, বা শিশুর আগ্রহের প্রতি শিক্ষকের গুরুত্ব দেওয়া উচিত, বা বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে শিক্ষা দেওয়া উচিত, এই ধরনের শব্দগুলো আপনি যখনই পাবেন সঙ্গে সঙ্গে এটা আপনার পজিটিভ ওয়ার্ড হিসেবে ধরে নেবেন এবং কারেক্ট আনসার হয়ে যাবে। পজিটিভ এবং নেগেটিভ। আচ্ছা, পেডাগজির 4টা গোল্ডেন রুলস, এই রুলস গুলো আমরা জানবো। পেডাগজির 4টা গোল্ডেন রুলস আমরা আসছি স্যার, আমরা আসছি এক এক করে, আমরা আসছি প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ। আজকের ক্লাসটা কিন্তু শেষ পর্যন্ত না দেখে যাবেন না, হলে অনেক পস্তাবেন। আজকের দুঃখিত ক্লাস নয়, আজকে সেই গল্প ক্লাস বলে দিলাম। সেই গল্পের মাধ্যমে আপনারা অনেক কিছু শিখবেন। কেন আমি গল্প শব্দটা ইউজ করছি এটাও আমি ক্লাসের মধ্যে বলে দেবো, তখন আপনারা জিনিসটা বুঝতে পারবেন। তো এই পেডাগজির 4টা গোল্ডেন রুলস, কি কি রুলস হতে পারে? 1 নম্বর হচ্ছে সক্রিয়তা। সক্রিয়তা মানে অ্যাক্টিভ। আমরা জানি যে যখনই দেখবেন কোনো একটা অপশনে আমাদের ছাত্রছাত্রীরা যখনই অ্যাক্টিভ থাকবে, অ্যাক্টিভ মানে সক্রিয় ভূমিকা থাকবে, ছাত্রছাত্রীরা যখনই দেখবো আমরা যে ছাত্ররা কি থাকছে আমার অ্যাক্টিভ আছে, অর্থাৎ পড়াশোনায়, শুধু পড়াশোনা নয়, বিভিন্ন কাজে কর্মে সে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে, যে কোনো কাজে সে যদি অ্যাক্টিভলি পার্টিসিপেট করে তার মানে তার শিক্ষণটা খুব ভালো হবে। এই জন্য বলা হয়েছে যে হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস, তারপর আরো অনেকগুলা শব্দ আমরা ইউজ করি এই জায়গাতে, অ্যাক্টিভ পার্টিসিপেশন, হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স বা ডাইভার্জেন্ট থিঙ্কার, এগুলো অনেকগুলা শব্দ আমরা দেখি। তো শিশু সবসময় সক্রিয় থাকবে। 1 নম্বর গোল্ডেন রুলস কি ছিল স্যার? যে শিশু সবসময় কি থাকবে? সক্রিয় থাকবে, মানে সর্বদা শিশু যেন অ্যাক্টিভ থাকে যে কোনো কাজে, শুধু পড়াশোনা বা শুধু কগনিটিভ ফ্যাক্টরে বা শুধু একাডেমিক সাইটে বা শুধু কারিকুলাম সাইটে যদি একটা থাকে তাহলে কিন্তু হবে না। শিশু প্রত্যেকটা ক্ষেত্রে শিশুকে কি করতে হবে? অপশনে যখনই দেখবেন যে শিশুটা সক্রিয় রয়েছে, সঙ্গে সঙ্গে আপনি এটাকে টিক মার্ক দিয়ে দেবেন, এটা 100%। নিষ্ক্রিয়তা বা প্যাসিভ হওয়া চলবে না কখনো। এজ এ টিচার হিসেবে টিচারও কিন্তু সক্রিয় হতে হবে। ছাত্র এবং শিক্ষক দুজনেই কিন্তু, এখন আপনি প্রশ্ন করবেন যে স্যার আমার ছাত্র অ্যাক্টিভ কিন্তু টিচার তো প্যাসিভ, না,
টিচারও কিন্তু অ্যাক্টিভ হতে হবে। তো যেখানে অ্যাক্টিভের কথা বলা হবে সেই অপশনটা আপনি চোখ বন্ধ করে পজিটিভ সেন্সে কারেক্ট আনসার দেবেন এবং নেগেটিভ আনসার কেটে দেবেন। ঠিক আছে, পজিটিভ নেগেটিভ আনসার প্রশ্ন দুই ধরনের হয় বলে আমি যে বুঝেছিলাম, এই জিনিসটা মাথায় রাখবেন। তারপর হচ্ছে 2 নম্বরে দেখি সমতা। 1 নম্বর গোল্ডেন রুলস কি ছিল, যে অ্যাক্টিভ পার্টিসিপেশন বা আমার ছাত্ররা সক্রিয় বা অ্যাক্টিভ থাকবে। 2 নম্বর হচ্ছে সমতা বা ইকুয়ালিটি, মানে ইকুয়ালিটি মানে কি, সব সমান। সব সমান বলতে এবার আমি একজন শিক্ষক, তো আমার ক্লাসে 10 জন ছাত্র আছে। আমার ক্লাসে কয়জন ছাত্র আছে স্যার? ধরে নিই যে আমার ক্লাসে 10 জন ছাত্র আছে। তার মানে এখান থেকে 2 জন হচ্ছে খুব বড় লোক বাবার সন্তান, খুব পয়সাওয়ালা ঘরের সন্তান, এবং বাকি 2 জন আছে যারা খুব গরিব, খুব গরিব। আর বাকি এখানে আরো 6 জন আছে তারা মধ্যবিত্ত পরিবারের সন্তান। তো এজ এ টিচার হিসেবে আমি কাকে বেশি ফোকাস দেব? যারা ধনীর দুলাল তাদেরকে, না যারা খুব গরিব শ্রেণীর তাদেরকে, না যারা মধ্যবিত্ত মোটামুটি চলতে পারে তাদেরকে? বলুন তো কি হতে পারে? তো এই ক্ষেত্রে আমরা দেখবো, আমরা আমাদের যেটা প্যাডাগজির সেন্সে আমরা সবাইকে, এই যে 10 জন আছে আমার, এই 10 জনের সবাইকে কিন্তু আমি সমান গুরুত্ব দেব। 10 জনের সবাইকে আমার কি করতে হবে? সমান গুরুত্ব দিতে হবে। কাউকে কম কাউকে বেশি আমি গুরুত্ব দেব না। বোঝানোর সময়, পড়ানোর সময়, আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে প্রত্যেককে সমান ইকুয়াল ভ্যালু আমাকে দিতে হবে এজ এ টিচার হিসাবে। দেখুন, লিঙ্গ বৈষম্য মানে জেন্ডার ওয়াইজ। ছেলেদেরকে বেশি বুঝাবো, মেয়েদেরকে কম বুঝাবো, মেয়েদেরকে একটু বেশি বুঝাবো, ছেলেদেরকে একটু কম বুঝাবো না স্যার, হবে না, হবে না। এই ধরনের খেলা চলবে না স্যার, সবাইকে সমানভাবে বোঝাতে হবে। আমরা যে শিক্ষক, ছেলে মেয়ে আমাদের কাছে কিন্তু সবাই সমান ভূমিকা পালন করে। ছেলেদের যেভাবে বুঝাবো, মেয়েদেরকেও কিন্তু সেম একই ভাবে, একই পন্থায় আমাদের বোঝাতে হবে। সবাইকে একই চোখে আমরা দেখবো, একই নজরে তাদেরকে বুঝাবো। ব্যক্তিগত পার্থক্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স নিয়ে কাউকে আলাদা করা যাবে না। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স নিয়ে কাউকে আলাদা করা যাবে না। যেমন দেখো, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আলাদা। যেমন কেউ একটু বেটে, যদি আমি শারীরিক গঠনটা দেখি, কেউ একটু বেটে, কেউ একটু উঁচা বা টল। এবার যারা বেটে আছে, তুমি বেটে, তোমার দ্বারা কোনো কিছু না, তুমি সরে যাও। এই তুমি একটু টল আছো, তুমি আমার কাছে আসো, তোমাকে বুঝিয়ে দিই। না, এটা হলো শারীরিক যেটা ডিফারেন্সেস, ব্যক্তিগত ভিন্নতা। আরো বিভিন্ন ধরনের ব্যক্তিগত ভিন্নতা হতে পারে। তো যে কোনো ধরনের ব্যক্তিগত ভিন্নতা আসুক না কেন, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আসুক না কেন, সামাজিক পার্থক্য থাকুক না কেন, সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক, বিভিন্ন ধরনের ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকতে পারে। কারণ প্রত্যেকজন ব্যক্তি, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি থেকে কিন্তু আলাদা, এটা আমরা জানি। তো সেই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে মাথায় রেখে কোনো ছাত্রকে বা কোনো শিশুকে আমরা আলাদা করতে পারি না। সবার জন্য সমান ভূমিকা থাকবে, ইকুয়ালিটি আমরা যেন সবার ক্ষেত্রে দিই। আমি এই পয়েন্টগুলোতে কেন বেশি সময় দিচ্ছি, আপনারা প্রিভিয়াস এর কোয়েশ্চনটা উঠালে বুঝতে পারবেন। এই আজকের এই সম্পূর্ণ সেশনটা শেষ হওয়ার পর আপনারা যে কোনো একটা প্রিভিয়াস এর কোয়েশ্চন উঠিয়ে নেবেন। এখান থেকে আপনারা নিজে নিজে সলভ করা শুরু করুন এবং দেখুন আপনারা কতটা প্রশ্ন কারেক্ট করতে পারছেন। ইটস চ্যালেঞ্জ। ঠিক আছে, আজকেরটা যদি মনোযোগ দিয়ে দেখেন। ঠিক আছে, তারপর এবার আমরা 3 নম্বর যে আমাদের গোল্ডেন রুলটা ছিল, এটা কি স্যার? এটা হচ্ছে বাস্তব সংযোগ বা রিয়েল লাইফ কানেকশন। বাস্তব সংযোগ বা রিয়েল লাইফ কানেকশন মানে কি? শিক্ষা জগৎকে বা আমরা যা শিখিয়েছি সেটা যেন তার বাইরের জীবনে গিয়ে কাজে লাগাতে পারে। এস ফর এক্সাম্পল, আমি যেহেতু গণিতের ক্লাসে আমি তাকে 10 থেকে 5 মাইনাস যদি করো তাহলে কত থাকবে বাবা? 5 থাকবে। আবার 10 থেকে যদি 2 মাইনাস করো তাহলে কত থাকবে? 8 থাকবে। আমি তাকে মাইনাসটা শিখিয়ে দিলাম, আমি তাকে মাইনাসটা শিখালাম। ঠিক আছে, সে পারে, মাইনাস করতে পারে, সে আমার ক্লাসে মাইনাস করতে পারে। কিন্তু আমি তাকে একটা 10 টাকার নোট দিয়ে দিলাম, যে 10 টাকার নোটটা তোমাকে আমি দিলাম, তুমি এটা নিয়ে দোকানে যাও, গিয়ে তোমার জন্য 2 টাকার চকলেট তুমি নিয়ে আসো, 2 টাকার চকলেট তুমি নিয়ে আসো, আর বাকি টাকাটা আনে তুমি ফেরত দাও আমাকে। এবার দোকানদার যেন তাকে ঠকতে না পারে, দোকানদার 2 টাকার চকলেট দিয়ে তাকে একটা 5 টাকার কয়েন দিয়ে যেন বিদায় করে না দেয়। সে যেন প্রটেস্ট করতে পারে যে না, আমি তো 2 টাকার চকলেট নিয়েছি, আমি তো তুমি 5 টাকা দিয়েছো, আমি তো আরো 3 টাকা তোমার কাছ থেকে পাই। এই যে ব্যাপারটা, এটা হচ্ছে রিয়েল লাইফ কানেকশন। বাস্তব জীবনের সঙ্গে যেন আমার সেই শিক্ষাটাকে আমি কানেক্ট করতে পারি। ঠিক আছে, যদি না পারে তাহলে, যদি সেই হিসাবটা যদি না বুঝে, দোকানদারের সঙ্গে যদি সে তার মিথস্ক্রিয়াটা ঠিকঠাক ভাবে না করতে পারে, দোকানদার যদি তাকে ঠকে দেয় বা বোকা বানিয়ে দেয়,
তখন আমি যে তাকে মাইনাসটা শেখালাম, তো এই শেখানোর কোনো মানে থাকলো না। ক্লিয়ার? তো শিক্ষাটা শুধু শ্রেণীকক্ষের ভিতরে থাকবে না, শ্রেণীকক্ষের বাইরে বা বাস্তব জীবনের সঙ্গে যেন সেটা যুক্ত হতে পারে। আরো বিভিন্ন উদাহরণ আছে, বিভিন্ন ভাবে আপনারা দেখতে পাবেন। অর্থাৎ একই কথায় যদি আমরা দেখি যে শিক্ষাকে আমরা বাস্তব জীবনের সঙ্গে আমরা কানেক্ট করব, রিয়েল লাইফ কানেক্ট করে আমরা শেখাবো। যখনই আপনারা অপশনে দেখবেন যে বাস্তব জীবন রিলেটেড, বাস্তব জীবনের সঙ্গে সংযুক্ত করে শিক্ষাদান করা হচ্ছে বা বাস্তব জীবনের সঙ্গে কানেক্ট করে কিছু একটা করা হচ্ছে, সেটা যাই হোক না কেন আপনি সেখানে চট করে কারেক্ট আনসার দিয়ে দেবেন। 4 নম্বর যেটা গোল্ডেন রুলস, এটা হচ্ছে মুখস্থ বর্জন বা নো রুট লার্নিং। কোন ধরনের মুখস্থ করা চলবে না। তো ছাত্ররা কি করে শিখবে স্যার? ছাত্ররা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে শিখবে। প্যাডাগজিতে কি বলেছে যে কোন ধরনের মুখস্থ চলবে না। আগেকার দিনে আমরা কি করতাম? মুখস্থ করে শিখতাম, কিন্তু বর্তমানে নো মুখস্থ, কোন ধরনের মুখস্থ হবে না। ছাত্ররা না বুঝে কোনো কিছু শিখতে পারবে না, তারা না বুঝে কোনো কিছু মুখস্থ করবে না। রুট মেমোরাইজেশন বা নকল করা বা এজ ইট ইজ প্যাডাগজিতে সম্পূর্ণ নিষিদ্ধ। মেমোরাইজেশন বলুন, রুট লার্নিং বলুন, নকল করা বলুন, এজ ইট ইজ এই বোর্ড থেকে দেখে দেখে ছাত্রটা কপিতে নোট ডাউন করছে, এগুলো সবগুলা কিন্তু প্যাডাগজিতে না বলে দেওয়া আছে। যখনই এই অপশনগুলো দেখবেন, তখনই যখন এই শব্দগুলো যখন আপনি অপশনে দেখবেন, সঙ্গে সঙ্গে আপনি এটাকে বুঝে নেবেন যে না, এটা তো আমার হয় না। স্যার বলেছেন, কি বলেছিলাম, যে মুখস্থ করা যদি দেখায়, মেমোরাইজেশন বুঝায় বা নকল করা বা এজ ইট ইজ, এগুলো যখনই দেবেন সঙ্গে সঙ্গে আপনি অপশনটা কেটে দেবেন। আর যদি বলেন নিচের কোনটা সঠিক নয়, তার মানে যে অপশনে নকল করা থাকবে, মুখস্থ করা থাকবে, এজ ইট ইজ থাকবে, এটা কিন্তু আপনার কারেক্ট আনসার হয়ে যাবে। তো গোল্ডেন 4টা রুল প্যাডাগজির, এই 4টা রুলের গোল্ডেন রুলের নাম্বার 1 কি ছিল স্যার? নাম্বার 1, আমার দিকে তাকিয়ে বলুন, বোর্ডের দিকে না তাকিয়ে। নাম্বার 1 কি ছিল? নাম্বার 1 ছিল অ্যাক্টিভ। আমার ছাত্ররা যেন কি থাকে? অ্যাক্টিভ থাকে, তাই না? আমার ছাত্র যেন অ্যাক্টিভ থাকে, আমার টিচার যেন অ্যাক্টিভ থাকে, অ্যাক্টিভলি পার্টিসিপেট যেন তারা ক্লাসে করে। নাম্বার 2 কি বলেছিলাম? নাম্বার 2 বলেছিলাম ইকুয়ালিটি। ইকুয়ালিটি মানে কি স্যার? ইকুয়ালিটি মানে সমতা, ছেলে মেয়ে, ধনী গরিব, অর্থাৎ যত ধরনের ডাইভার্সিটি আছে, বৈচিত্র্য, যত ধরনের বৈষম্য আছে, বৈচিত্র্যময় আছে, বৈচিত্র্যময় শ্রেণীকক্ষে ভাষা শিক্ষণ যেটা আমরা পড়েছিলাম, যত ধরনের যাই হোক না কেন, আমরা কি করব? সবার ক্ষেত্রে সমান গুরুত্ব দেবো, সবাইকে সমান চোখে দেখবো। নাম্বার 3 কি বলেছিলাম স্যার? নাম্বার 3 রিয়েল লাইফ কানেক্টেড, অর্থাৎ বাস্তব জীবনের সঙ্গে যেন তারা কানেক্ট করে শিশুরা শিখতে পারে। ঠিক আছে না? 4 নম্বরে কি ছিল? কোন ধরনের মুখস্থ বিদ্যা চলবে না, কোন ধরনের নকল করা, এজ ইট ইজ লেখা, তারপর কপিতে দেখে দেখে লেখা বা মেমোরাইজেশন করা, মুখস্থ করা, নকল করা, এই ধরনের প্যাডাগজিতে চলে না। ঠিক আছে? 4টা পয়েন্ট মনে থাকবে। এই 4টা পয়েন্ট থেকে 4 মার্ক, প্রত্যেকটা স্লাইডে স্লাইডে মার্ক আছে স্যার। বিশ্বাস হচ্ছে না? আপনি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন উঠান না, আমি বলছি তো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন উঠিয়ে দেখুন, প্রত্যেকটা স্লাইডে স্লাইডে মার্ক আছে। এই 4টা পয়েন্ট থেকে 4 মার্ক। চলো, এবার এটাকে বলা হচ্ছে বিপজ্জনক জোড়া। ঠিক আছে? বিপজ্জনক জোড়াটা আমরা কেন বলছি? দেখুন, আমরা কোনো সময় অপশনে পাবো নোট মেকিং, আবার কোনো কোনো সময় আমরা পাবো নোট টেকিং। এবার আমরা কোনটাকে পজিটিভ ধরবো এবং কোনটাকে নেগেটিভ ধরবো, আমরা কিন্তু ঘাবড়ে যাই। স্যার নোট টেকিং পজিটিভ, নোট মেকিং পজিটিভ, না, নোট মেকিং পজিটিভ, নোট টেকিং নেগেটিভ, এই ধরনের একটা সমস্যা সৃষ্টি হবে। তো সমস্যাটার সমাধান কি করে হয় সেটা আমি একদম ডাইরেক্ট যখন বুঝিয়ে দেবো আপনাদের, আপনারা জিনিসটা খুব ভালো করে বুঝে নিতে পারবেন। দেখো, নোট মেকিং মানে কি? নোট মেকিং মানে নিজের মতো করে নোট তৈরি করা। আমি আজকে যে গল্পটা আপনাদের শোনাচ্ছি, আমি যে আজকে যে সেশনটা আপনাদের সঙ্গে আলোচনা করছি, তো এই আলোচনার থেকে আপনারা ইম্পর্টেন্ট পয়েন্টগুলা আপনারা নিজেদের মতো করে বানাবেন। আমার গল্পটা শুনে আপনারাও একটা গল্প তৈরি করবেন আপনাদের কপিতে। ঠিক আছে? নিজের মতো করে আপনারা, শুধু আমার কথাটা ডিক্ট নয়, ডাইরেক্ট আমি যা বলছি তা নয়, এখানে আপনারা নিজের মাথা লাগিয়ে, বুদ্ধি লাগিয়ে, বা আমার কথাটাকে একটু এডিট করিয়ে আপনারা কি করবেন? আপনারা কবিতে নিজের মতো করে আপনারা নোট বানাবেন। এটাকে বলা হয় নোট মেকিং। তো যেহেতু এখানে আপনার কিছুটা ভূমিকা রয়েছে, আপনার ভূমিকা রয়েছে, তো আপনি এখানে কিছু মাথা লাগিয়েছেন, ব্রেন লাগিয়েছেন, লাগিয়ে নতুন করে কিছু একটা লিখেছেন আমারটা দেখে ফলো করে, এটা হচ্ছে নোট মেকিং। তো এটা তো আপনি যেহেতু নিজের মাথা লাগিয়ে কিছু একটা বানিয়েছেন, দ্যাট ইজ কল্ড পজিটিভ হতেই হবে। আর নোট টেকিং মানে আমি যা যা বলছি, যা যা দেখাচ্ছি, হুবহু আপনি কপিতে নোট ডাউন করলেন। আমি যা যা দেখাচ্ছি, যা যা পড়াচ্ছি, একদম অ্যাজ ইট ইজ, কোনো কিছু পরিবর্তন না করে ডাইরেক্ট আমি বলতে পারি যে আপনি নকল করে লিখে নিলেন। ঠিক আছে?
এটাকে বলা হয় নোট টেকিং। ঠিক আছে, ডাইরেক্ট নোট টেকিং করা যাবে না। ছাত্ররা যখনই আমরা 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 ক্লাসে কি করি, ব্ল্যাকবোর্ডে কিছুটা লিখে দিলাম, এটা তোমরা দেখে দেখে লিখে নাও, না স্যার, পেডাগজিতে এটা বলে না, এটা নেগেটিভটা। ঠিক আছে, আমি এটা বুঝিয়ে দিয়েছি তোমাদের, বুঝতে পেরেছো? এই রকম তোমরা কিছু একটা বানাও পজিটিভ, আমি যা দিয়েছি তা দেখে দেখে লিখে নাও নেগেটিভ। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নোট মেকিং এন্ড নোট টেকিং। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখি, এবার নোট মেকিং এবং নোট টেকিং বলতে সমস্যা হবে না। এটা হচ্ছে নোট মেকিং হচ্ছে পজিটিভ, এবং নোট টেকিং মানে ডাইরেক্ট জেরক্স করা, ভাই ডাইরেক্ট জেরক্স করা, লোড করা, ডাইরেক্ট না। ইনডাইরেক্টলি করুন, ডাইরেক্ট করবেন না। তারপর শব্দ আছে একটা, দেখুন গেইন মাস্টারি, আর একটা হচ্ছে মাস্টারি। তো যখনই মাস্টারি ওয়ার্ডটা থাকবে তখন সেটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড হবে, কেননা এটা শুধুমাত্র দক্ষতার উপর জোর দেবে, এটা শুধুমাত্র দক্ষতার উপর জোর দেবে। যখনই মাস্টারি দেখবেন তখন এটা নেগেটিভ ওয়ার্ড হবে। কিন্তু যখনই তার আগে গেইন মাস্টারি লেখা থাকবে, অর্থাৎ কোনো বিষয়ে সে নিপুণতা অর্জন করেছে, তার বাংলা শব্দটা যদি বলি তাহলে কোনো বিষয়ে সে নিপুণতা অর্জন করেছে, এটাকে বলা হয় গেইন মাস্টারি। তো যখনই সেই গেইন মাস্টারি থাকবে তখন সেটা পজিটিভ ওয়ার্ড হবে, আর যখনই আমরা শুধু অনলি মাস্টারি দেখবো তখন সেটা নেগেটিভ ওয়ার্ড হবে। তারপর দেখি এখানে, দেখি এখানে লেকচারের পরিবর্তে আরেকটা দিতে পারে, ডিটেইল এক্সপ্লেনেশন। ডিটেইল, ইয়েস, ডিটেইল এক্সপ্লেনেশন, এক্সপ্লেনেশন। যদি প্রশ্নে বলে যে যদি অপশনে আমরা পাই ক্লিয়ার এক্সপ্লেনেশন, সেটা হবে পজিটিভ। আর যদি বলে ডিটেইল এক্সপ্লেনেশন, এটা কিন্তু নেগেটিভ হবে। কেন কেন হচ্ছে, কেন স্যার? ক্লিয়ার এক্সপ্লেনেশনটা হচ্ছে আমি স্পষ্টভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। যে কোনো একটা টপিক একবার যদি আমি আপনাদের ভালো করে ক্লিয়ার করে যদি বুঝিয়ে দিই, তাহলে এই টপিক থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনি পরীক্ষা পারবেন, ইয়েস অর নো? পারবেন। কারণ কারণ এই টপিকটা আপনি খুব ভালো করে বুঝেছেন। কেন? আপনার একজন শিক্ষক, যে কোনো শিক্ষক আমি হতে পারি বা যে কোনো শিক্ষক হতে পারেন, ডোন্ট মাইন্ড, যে কোনো একজন শিক্ষক বা আপনি যে কোনো সোর্সে এই জিনিসটা ক্লিয়ার এক্সপ্লেন পেয়েছেন। ঠিক আছে। আর ডিটেল, ডিটেল মানে কি, বিস্তারিত ভাবে আমি আলোচনা করলাম, এই টপিক নিয়ে আমি বিস্তারিত ভাবে আলোচনা করলাম, কিন্তু আপনি কিছু বুঝলেন না, ফায়দা হলো? আমি এই টপিক নিয়ে বিস্তারিত ইন ডিটেল আপনাদের বলে দিলাম, কিন্তু আপনি কিছু বুঝলেন না, আপনার কোনো ফায়দা হলো? এজ এ লার্নার হিসাবে, এজ এ স্টুডেন্ট হিসাবে আপনার কোনো লাভ হলো? কোনো লাভ হলো না। সুতরাং যেহেতু এখানে কোনো লাভ হলো না, সুতরাং এটা নেগেটিভ পয়েন্ট। আর ক্লিয়ার এক্সপ্লেনেশন, যে কোনো বিষয়ে যদি আমি আপনাকে স্পষ্টভাবে বুঝিয়ে দিই, ক্লিয়ারলি যদি এক্সপ্লেন করি, আপনি বুঝে গেলেন, আপনি বুঝবেন, ক্লিয়ারলি বুঝলে তো আপনি বুঝবেন ভাই। যে কোনো বিষয় যদি আমি ক্লিয়ারলি আপনাকে বুঝিয়ে দিই, আপনি তো বুঝবেন 100% কনফার্ম। তো সুতরাং যেখানে আমি ক্লিয়ার এক্সপ্লেন করব, এটা হচ্ছে আমার কি স্যার, এটা হচ্ছে আমার পজিটিভ ওয়ার্ড। আর যেখানে দেওয়া থাকবে ডিটেল এক্সপ্লেনেশন, এটা হবে আপনার নেগেটিভ ওয়ার্ড। তো এই ক্ষেত্রে এবার না দিয়ে এখানে লেকচারও দেওয়া থাকতে পারে। যদি লেকচার দেওয়া থাকে তো লেকচার মেথডে আমরা পড়াচ্ছি না, লেকচার মেথডে আমরা ছোট শিশুদের কখনো পড়াই না। আরেকটা দেখুন, বিয়ন্ড টেক্সট বুক, আরেকটা হচ্ছে টেক্সট বুক। যখনই আমরা কোনো একটা অপশনে দেখব যে টেক্সট বুক দেওয়া আছে, মানে পাঠ্যপুস্তক কেন্দ্রিক, টেক্সট বুক সেন্ট্রিক যাকে বলা হয়, তো যখনই টেক্সট বুক সেন্ট্রিক দেখবেন বা পাঠ্যপুস্তক কেন্দ্রিক দেখবেন, সঙ্গে সঙ্গে এটা আপনার নেগেটিভ ওয়ার্ড হয়ে যাবে, এটা কখনো আমাদের কারেক্ট আনসার হবে না। কিন্তু যখন ওই অপশনে আমরা দেখব যে বিয়ন্ড টেক্সট বুক দেওয়া আছে, বিয়ন্ড টেক্সট বুক, বিয়ন্ড টেক্সট বুক মানে কি, মানে পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে কিছু শেখানো। এজ ফর এক্সাম্পল, আমি ক্লাসরুমে কোনো একটা বিষয় পড়াচ্ছি, তো এখানে ক্লাসরুমের মধ্যে পাঠ্য বইয়ের মধ্যে যা যা আছে, যা যা লিখিত ভাবে আছে, ওই জিনিসটা তো আমার আছে। তাছাড়াও আমি বাইরে থেকে কোনো কিছু এনে, বাইরে থেকে কোনো কিছু টপিকটা ধরে এনে টেনে আমি যদি তাদেরকে বুঝাই, তখন সেটা হবে বিয়ন্ড টেক্সট বুক। পাঠ্যপুস্তক যা আছে তা তো থাকবে ভাই, সেটা তো আমি পরিবর্তন করতে পারবো না। কিন্তু এই টপিকটা বোঝাতে গেলে পাঠ্যপুস্তকের বাইরে থেকেও, বাইরের পরিবেশ থেকে, আবহাওয়া থেকে, জলবায়ু থেকে, যে কোনো জায়গা থেকে, অর্থাৎ ক্লাসরুমের বাইরে থেকে বা পাঠ্যপুস্তকের বাইরে থেকে যে কোনো একটা কিছু, একটা কথা, প্রসঙ্গ টেনে এনে, যে কোনো একটা গল্প টেনে এনে যদি আমি তাকে টপিকটা বুঝিয়ে দিই, তখন সে আরামসে জিনিসটা বুঝে যাবে। দিট ইজ কল্ড বিয়ন্ড টেক্সট বুক। তো যখনই বিয়ন্ড টেক্সট বুক দেখবো সেটা পজিটিভ ওয়ার্ড হবে, আর যখনই অনলি টেক্সট বুক আমরা দেখবো
তখন সেটা নেগেটিভ ওয়ার্ড হবে। এই জিনিসগুলো খুব ভালো করে মনে রাখবেন, আপনাদের কিন্তু যথেষ্ট কাজে আসবে। আর যদি স্কিপ করে চলে যান তাহলে কিন্তু আপনাকে সারা জীবন পস্তাতে হবে, সেটা মনে রাখবেন। এবার এ থেকে জেড পর্যন্ত আলফাবেটিক্যালি কিছু কিছু ওয়ার্ড আছে, যে ওয়ার্ড গুলাকে আমরা পজিটিভ সেন্সে আবার নেগেটিভ সেন্সে ধরে নিতে পারি। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে পজিটিভ ওয়ার্ড, আবার কিছু কিছু শব্দ আছে নেগেটিভ ওয়ার্ড। এবার পজিটিভ ওয়ার্ড থেকে কিভাবে আমরা আনসার করব এবং নেগেটিভ ওয়ার্ড দেখলে আমরা কি করে আনসার করব, এটা তো আমি ভিডিওর শেষেও বলেছি একদম আজকের ক্লাসে। আমি যে বারবার বলছি যে আজকে সেটা ক্লাস নয়, আজকে সেটা হচ্ছে গল্প। আমি কেন বলছি, আসলে তো এটা ক্লাস, আপনারা বুঝছেন ব্যাপারগুলা, আমি আপনাদের বুঝাচ্ছি এটা তো একটা ক্লাস। কিন্তু বারবার বলছি যে না, এটা ক্লাস নয়, এটা হচ্ছে গল্প। কারণ কি, যদি আপনারা এজ এ ক্লাস হিসেবে যদি আপনারা ভাবেন যে না স্যার ক্লাস নিচ্ছেন, সাংঘাতিক ক্লাস, কি মারাত্মক ক্লাস, আপনাদের মনে একটা, বুঝতে পারছেন তবে কি বলতে চাইছি, মানে একটা কি অন্য ধরনের একটা ফিল হবে, বা ক্লাস করছি, ক্লাস মানে একটা মনের মধ্যে একটা আবেগ আসবে। আর যখনই বলবো একটা গল্প, ও স্যার গল্প বলছে, তাই তো গল্প শুনে নেই, তো স্যারের গল্পটা শুনে ভালো লাগবে। আলটিমেটলি ওই যে ছাত্রদেরকে আমরা কখনো বলবো না ওই পড়তে বসো, পড়তে বসো, তাকে বলবো না চলো আমরা খেলি। আপনি যখন স্কুলে যাবেন শিক্ষাদান করতে এজ এ টিচার হিসেবে, আপনি যখন ক্লাসে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি প্রত্যেক দিন ছাত্রদেরকে বলেন চলো আমরা একটু পড়ি, আর বই খোলো, চ্যাপ্টারটা বের করতো, কি চ্যাপ্টার আছে, চ্যাপ্টারটা কি ছিল না, বের করো, এটা পড়ো, তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি পড়ো। ছাত্রটা আপনাকে ভালোবাসবে না, ছাত্রটা আপনাকে ভালোবাসবে না, স্যার কি স্যার বাজে স্যার, ভালো না, দিদিমণি ম্যাডাম কোথা থেকে আসছেন খালি পড়াবো। কিন্তু আপনি প্রত্যেকদিন ক্লাসে গিয়ে বলবেন কি পড়বো, আজকে কোনো পড়াশোনা নেই, ঠিক আছে, আজকে কোনো পড়াশোনা হবে না, আজকে আমরা সবাই মিলে খেলবো, মজা করবো, গেম খেলবো, তাই না, চলো আজকে একটা গেম খেলি। আচ্ছা একটা গেম বলো তো, একটা গেম, আচ্ছা গেম বলো তো, আচ্ছা একটা গেম আছে, দেখো এখানে দেখো কয়টা পাথর আছে, এখানে দেখো 5টা পাথর আছে, তাই না, চলো এই 5টা পাথর থেকে আমি একটা পাথর ফেলে দিলাম, কোথায় ফেললাম, চলো তুমি ফেলো, তুমি গেম খেলো, তুমি গেম খেলো বলে তার হাতে দিয়ে একটা পাথর আপনি ছুঁড়ে কোনো একটা অন্যত্র ফেলে দিলেন। আচ্ছা এবার বলো তো, এবার এখানে কয়টা আছে, সেগুলো স্যার 4টা আছে। হ্যাঁ আগে কয়টা ছিল, 5টা ছিল, তুই কয়টা ফেলে দিলে, একটা ফেলে দিলে, কয়টা থাকলো, সেটা বা গেমটা কেমন লাগলো, গেমটা দারুণ লাগলো না, দেখো একটা চলে গেছে, তার মানে 5 থেকে যদি আমরা একটা চলে যাই তাহলে কয়টা থাকে, একটা। দেখুন আপনি কিন্তু তাকে আলটিমেটলি মাইনাস শেখাচ্ছেন, আলটিমেটলি আপনি তাকে মাইনাসের কনসেপ্টটা শেখাচ্ছেন, কিন্তু আপনি তাকে কি বলছেন, কিভাবে শেখাচ্ছেন, আপনার কথা বলার ধরনটা কি, গেমিং স্টাইল। তো এইভাবে গেমিং স্টাইলে যদি আমরা ছাত্রদেরকে শেখাই, ছাত্ররাও কিন্তু খুব বেশি আনন্দ পাবে, মজা পাবে, আপনাকেও ভালোবাসবে, এবং আপনি যদি শেখাবেন সেটাও কিন্তু লার্নিং বাই ডুইং, সে নিজের হাতে খেলছে, তাই না, ঠিক আছে, বা অন্য কাউকে দিয়ে দাও, বা তোমার হাতে জয়টা আছে ওকে দিয়ে দাও, মানে বিভিন্ন উদাহরণ আছে স্যার, আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি কি বুঝাতে চাইছি। তো এই ধরনের কিছু কিছু ওয়ার্ড আছে, যে ওই যে বললাম যে গল্প বলার প্রসঙ্গে বললাম যে গল্প মানে গল্পের আকারে আপনারা বোঝাচ্ছি, মানে স্যারের কাছ থেকে গল্পটা শুনে মজা লাগে, ঠিক আছে না। তো এই যে কথাগুলো বললাম এটাও কিন্তু কাজে আসবে, দেখুন প্রত্যেকটা কথা আজকের এক একটা কথা কিন্তু ট্রিক। চলো এবার আমরা মূল গল্পে আবার ফিরি। এ ফর অ্যাক্টিভ, এ দিয়ে যদি আমরা কিছু পজিটিভ ওয়ার্ড দেখি, তো আগে অ্যাক্টিভ তো আমাদের পেডাগজি যেটা মূল স্তম্ভের মধ্যে 1 নম্বর স্তম্ভ কি ছিল, ছাত্ররা সবসময় অ্যাক্টিভ থাকবে। অলরাউন্ড ডেভেলপমেন্ট, তো অলরাউন্ড ডেভেলপমেন্ট মানে মানে সর্বাঙ্গীন বিকাশ বা 360 ডিগ্রি ডেভেলপমেন্ট। ছাত্রের শুধু একদিকের বিকাশ দেখলে হবে না, ছাত্রের অলরাউন্ড ডেভেলপমেন্ট আমাদের দেখতে হবে। তো অলরাউন্ড ডেভেলপমেন্টের আরেকটা নাম আছে হোলিস্টিক ডেভেলপমেন্ট, হোলিস্টিক ডেভেলপমেন্ট। যখনই আপনারা কোনো অপশনে অ্যাক্টিভ দেখবেন বা অলরাউন্ড ডেভেলপমেন্ট দেখবেন বা হোলিস্টিক দেখবেন, সঙ্গে সঙ্গে ভাববেন যে ইয়েস এটা তো পজিটিভ আনসার। প্রশ্নে যদি বলে যে নিচের কোনটা সত্য, তাহলে অলরাউন্ড ডেভেলপমেন্ট আপনারা দেখুন কিংবা অ্যাক্টিভ দেখুন, যেখানে দেখবেন সেখানে আপনারা চক করে টিক মার্ক করে দেবেন, এটাই আপনার কারেক্ট আনসার হয়ে যাবে। তারপর যদি কোনো অপশনে যদি দেখুন যে অ্যাভয়েড করা, অ্যাভয়েড মানে কি স্যার, অ্যাভয়েড মানে বাতিল করা বা এড়িয়ে চলা, অ্যাভয়েড মানে হচ্ছে বাতিল করা বা এড়িয়ে চলা। না না না, না, তোমার কথা আমি শুনবো না, কি বলো, না হবে না, এই ধরনের আমরা ছাত্রকে, যেটাকে আমরা বলতে পারি ইগনোর করা। অ্যাভয়েড এর আরেকটা যদি আমরা এই যে প্রতিশব্দ যদি আমরা ধরি, তাহলে ইগনোর করা, বাতিল করা, অ্যাভয়েড করা, এই ধরনের আমরা কখনো ছাত্রদের সঙ্গে করতে চাই না। যদি কোনো অপশনে যদি দেওয়া দেওয়া থাকে যে নিচের কোনটি সঠিক, হুইচ ইজ কারেক্ট, প্রশ্ন যদি দেওয়া থাকে যে হুইচ ইজ কারেক্ট,
আর অপশনে যদি আপনার অ্যাভয়েড থাকে সঙ্গে সঙ্গে এটা কেটে দেবেন, এটা কারেক্ট আনসার হবে না। অপশনে আপনার বায়াস আছে, কেটে দেবেন। অপশনে আপনার কম্পেয়ার আছে, কেটে দেবেন। অপশনে আপনার ব্রেইনস্টর্মিং আছে, কারেক্ট আনসার। অপশনে আপনার ব্রেইনস্টর্মিং আছে, কারেক্ট আনসার। ঠিক আছে, যদি প্রশ্নে বলে যে নিচের কোনটা সঠিক নয়, তাহলে নেগেটিভ গুলা কারেক্ট আনসার হবে। তো কি কি নেগেটিভ গুলা পেলাম আমরা দেখে নিই। এক নম্বর হচ্ছে অ্যাভয়েড, মানে এড়িয়ে চলা। তারপর হচ্ছে অ্যাগ্রেসিভ, অ্যাগ্রেসিভ মানে রাগান্বিত ভাব, সংঘাতী ভাই, অ্যাগ্রেসিভ মারাত্মক অবস্থা। না স্যার, এই ধরনের ছাত্রদের সঙ্গে আমরা এই ধরনের অ্যাগ্রেসিভ ব্যবহার করবো না। সবসময় আমরা আদর, ভালোবাসা, যত্ন, স্নেহ সহকারে তাদেরকে শিক্ষাদান করতে হয়। এলোন, এলোন মানে একা। তো এলোন না দিয়ে আরেকটা শব্দ আমরা প্যারাগোতে দেখতে পারি, অনলি, যেটাকে বাংলায় আমরা যদি বলি তাহলে আমরা বলতে পারি যে শুধুমাত্র। বাংলায় আমরা আরেকটা শব্দ পেতে পারি শুধুমাত্র, বা শুধুমাত্রকে আবার অনেক সময় আমরা এইভাবে লিখতে পারি কেবলমাত্র। যদি কোনো অপশনে আমরা এলোন, অনলি বা বাংলায় যদি যাই তাহলে একা বা শুধুমাত্র, কেবলমাত্র যদি আমরা কোনো অপশন দেখতে পাই, তার মানে এটা কিন্তু আপনার কারেক্ট আনসার হবে না। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট নেগেটিভ ওয়ার্ড। আবার এজ ইট ইজ, এজ ইট ইজ মানে কি স্যার? এই যে বললাম এজ ইট ইজ মানে কি? এজ ইট ইজ মানে হচ্ছে নকল করা। আমরা কখনো কি করবো না, ছাত্রদের দিয়ে নকল করাবো না, হুবহু ছাত্ররা যেন নকল না করে। তো এই শব্দগুলা মনে রাখবেন, নেগেটিভ ওয়ার্ড, এই শব্দগুলা মনে রাখবেন এজ এ পজিটিভটা। এবার আমরা বি দিয়ে যাই। বি দিয়ে দেখি কি স্যার? বি দিয়ে হচ্ছে ব্রেইনস্টর্মিং। ব্রেইনস্টর্মিং মানে কি? চিন্তা করা, মোস্ট ইম্পর্টেন্ট পজিটিভ ওয়ার্ড ভাই। ব্রেইনস্টর্মিং মানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পজিটিভ ওয়ার্ড, যেটাকে বাংলায় যদি বলি তাহলে বাংলায় সেটাকে বলে মস্তিষ্ক উত্তোলন, বা এখানে দেওয়া হচ্ছে বুদ্ধিভিত্তিক চিন্তন, এটা হতে পারে। বা যদি অপশনে আপনারা মস্তিষ্ক উত্তোলন দেখেন, এটাও কিন্তু কারেক্ট আনসার হবে। ব্রেইনস্টর্মিং মানে বুদ্ধি, ব্রেন দিয়ে চিন্তা করা, মস্তিষ্ক দিয়ে চিন্তা করা, কোনো কিছু ভাবা। তো ছাত্ররা যখনই কোনো কিছু ভাববে তার মানে সে ক্রিয়েটিভিটি কিছু করার চেষ্টা করছে, সুতরাং ব্রেইনস্টর্মিং ইজ দ্য পজিটিভ ওয়ার্ড। তারপর বায়াস, বায়াস মানে কি? পক্ষপাত। এই যে একটু আগে আমি ওই যে বুঝালাম আপনাদের যে আমরা সবাইকে সঙ্গে সম ব্যবহার করব, কখনো কোনো বায়াস করব না, কোনো ভেদাভেদ আমরা পার্থক্য দেখাবো না। বার্ডের মানে বোঝা, ছাত্রদের কাছে বোঝা হয়ে গেল, বা ছাত্ররা আমাদের কাছে বোঝা হয়ে গেল, বা ছাত্রদের কাছে পাঠ্যক্রমটা একটা বোঝা হয়ে গেল। এই ধরনের বোঝার শব্দটা বা বার্ডেন শব্দটা আমরা যখনই কোনো একটা অপশনে পাবো, সঙ্গে সঙ্গে এটা কেটে দেবেন, কারণ এটা আপনার নেগেটিভ ওয়ার্ড, এটা কারেক্ট আনসার কখনো হতে পারে না, মনে রাখবেন। বাউন্ডেশন, বাউন্ডেশন মানে কি? সীমাবদ্ধতা, কোনো ধরনের বাউন্ডেশন যেন আমাদের না থাকে। তারপর সি, সি দিয়ে কয়েকটা আমরা দেখি। এক নম্বর দেখি ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ মানে কি? সৃজনশীল। আমরা সবাই জানি যে ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা আমাদের মধ্যে থাকতে হয়। তো সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি সবসময় আমাদের থাকতে হবে, ছাত্ররা যেন ক্রিয়েটিভ কিছু একটা তৈরি করে সবসময়। কোলাবোরেশন, কোলাবোরেশন মানে সহযোগিতামূলক। এই যে গ্রুপ অ্যাক্টিভিটি যেগুলো করা হয়, একে অপরের সঙ্গে সহযোগিতা করে। একে অপরের সঙ্গে সহযোগিতা করলে আরেকটা ফায়দা হয়, যেটা নাম হচ্ছে সোশিয়ালাইজেশন বিল হয়, বা তার সে সামাজিকীকরণ সে কি করতে পারে? শিখতে পারে। তো সেই সামাজিকীকরণের ক্ষেত্রে বা সহযোগিতামূলকে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কনস্ট্রাকটিভিটি, কনস্ট্রাকটিভ মানে হচ্ছে গঠনমূলক ব্যবস্থা যেন থাকে। তারপর চাইল্ড সেন্ট্রিক বা শিশু কেন্দ্রিক, এটা তো মহা মূল্যবান শব্দ, চাইল্ড সেন্ট্রিক, যেটা আমরা প্রথম থেকে বলতে চাচ্ছি। তারপর সি, সি ফর কম্পেয়ার। কম্পেয়ার মানে তুলনা করা। হ্যাঁ, শুধুমাত্র একটা জায়গায় যদি কম্পেয়ার হয় তাহলে সেটা কারেক্ট বা পজিটিভ সেন্সে ধরে নেবেন, বাকি যত জায়গাতে কম্পেয়ার থাকবে এটা নেগেটিভ টার্মে ধরবেন। এবার আমরা কোন জায়গাতে কম্পেয়ারকে এজ এ পজিটিভ ধরবো বলছি। একটি ছাত্র, তার নাম হচ্ছে আমি কোনো নাম নিচ্ছি না, দুঃখিত, নাম নিলে সমস্যা হয়ে যাবে। তার নাম ধরে নিই ওয়াই। একটা ছাত্র, তার নাম ধরে নিই আমি ওয়াই। তো ওয়াই ছাত্রের আগে তার কতটুকু পারফরমেন্স ছিল, আগের পারফরমেন্স মানে আগে সে কতটুকু পারতো বা কতটুকু জানতো, আর বর্তমানে সে কতটুকু জানছে বা পারছে। যে কোনো একজন ছাত্রের আগের পারফরমেন্সের সঙ্গে বর্তমান পারফরমেন্সের তুলনা যখন করা হবে, তখন সেটা পজিটিভ সেন্সে ধরা হবে। যখন আমি একজন ব্যক্তি, ধরেন আমি আমার কথা বলছি, আমি আগে কিভাবে ক্লাস করাতাম এবং আমি এখন কিভাবে ক্লাস করাচ্ছি, শুধু আমাকে নিয়ে তুলনা করা হচ্ছে, আমার আগেকার দিন এবং এখনকার দিন। তো শুধু একজন ব্যক্তিকে নিয়ে যদি তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের সঙ্গে বর্তমান এক্সপিরিয়েন্সের তুলনা করা হয়, তখন সেটা পজিটিভ ওয়ার্ড হয়ে যাবে। আমি কিভাবে ক্লাস করাচ্ছি, অন্য একজন স্যার কিভাবে ক্লাস করাচ্ছেন, আমার থেকে উনি খুব ভালো করাচ্ছেন, ওনার থেকে আমি খুব ভালো করাচ্ছি, মানে আমার সঙ্গে ওনার তুলনা, ওনার সঙ্গে আমার তুলনা, নেগেটিভ পয়েন্ট।
একজন ছাত্রের সঙ্গে, যেমন ওয়াই এর সঙ্গে আমরা জেড এর কোনো তুলনা দিতে পারি না, যে ওয়াই থেকে জেড ভালো, জেড থেকে ওয়াই ভালো, কখনো বলা যায় না। নেগেটিভ ওয়ার্ড, দুইজন ব্যক্তি বা দুইজন ছাত্রের সঙ্গে কম্পেয়ার ওয়ার্ডটা আমরা কখনো ইউজ করতে পারি না। শুধুমাত্র আগের পারফরমেন্স এবং বর্তমান পারফরমেন্স, একজন ব্যক্তির আগের পারফরমেন্স কেমন ছিল আর বর্তমান পারফরমেন্স কেমন, ওই আগের পারফরমেন্সের সঙ্গে বর্তমান পারফরমেন্সের যখন তুলনা বুঝাবে, কম্পেয়ার বুঝাবে, তখন সেটা কারেক্ট আমরা দেখবো। আদারওয়াইজ যত কম্পেয়ার থাকবে সবগুলাকে এজ এ নেগেটিভ সেন্সে আপনারা দেখবেন। কম্পিটিশন বা প্রতিযোগিতা, কোনো অবস্থাতেই প্রতিযোগিতা কারেক্ট আনসার হতে পারে না, মানে নেগেটিভ সেন্সে। যদি বলে নিচের কোনটি সঠিক নয় বা হুইচ ইজ নট কারেক্ট, তখন তো কম্পিটিশন যখনই দেখবেন তখনই কারেক্ট আনসার করে দেবেন। জেনারেলি কম্পিটিশন হচ্ছে নেগেটিভটা, প্রতিযোগিতা আমরা কখনো করি না। ক্রিটিসাইজ বা সমালোচনা, আমরা কখনো কাউকে ক্রিটিসাইজ করব না। আমরা কখনো কোনো ছাত্রদের, কোনো অভিভাবকদের, কোনো কাউকে এজ এ টিচার হিসেবে আমরা কখনো ক্রিটিসাইজ করতে পারি না। কনভার্জেন্ট থিঙ্কিং মানে যে চিন্তাধারা খুব সীমিত অবস্থায় রয়েছে। কনভার্জেন্ট এবং ডাইভার্জেন্টের ছোট একটা কনসেপ্ট আমি আপনাদের এখানে একটু জাস্ট হাইলাইটেড বুঝিয়ে দিই। কনভার্জেন্ট, এটা হচ্ছে কনভার্জেন্ট, এটা হচ্ছে ডাইভার্জেন্ট। ঠিক আছে, আমি ছাত্রদের ম্যাথস ক্লাসে ম্যাথস শেখাচ্ছি। তো ম্যাথস শেখানোর সময় আমি তাকে একটা প্রশ্ন দিলাম, আচ্ছা একটা 2+5 কি হবে? 2+5 7 হবে। ছাত্ররা বললো যে না, 2+5 কত? একজন ছাত্র বললো যে না স্যার 7 হবে। আরেকজন ছাত্রকে আমি আরেকটা প্রশ্ন করলাম যে কোন দুইটি সংখ্যা প্লাস করলে 7 হবে? প্রশ্ন করার ধরনটা দেখবেন। আমি একবার প্রশ্ন করলাম যে 2+5 কত হবে? সবাই বললো যে স্যার 7 হবে। আমি আরেকবার প্রশ্ন করলাম যে 7 কোন দুইটা সংখ্যা প্লাস করলে 7 হবে? একজন বললো যে স্যার আমার 1+6 হলে 7 হবে। 1+6 যদি প্লাস করি তাহলে 7 হবে। সঙ্গে সঙ্গে আরেকজন ছাত্র, বুদ্ধিমান ছাত্র, সে দাঁড়িয়ে বললো না স্যার ও ভুল বলেছে, আমি বলি কারেক্ট আনসার 3+4 7 হবে। আরেকজন বললো না স্যার ও ভুল বলেছে, আমি বলি 2+5 7 হবে। তখন আরেকজন বললো যে না স্যার এটা ভুল বলেছেন। তখন আরেকজন বললো যে না স্যার এটা ভুল বলেছেন, আপনার কারেক্ট আনসার এখানে হবে 7 যদি বলি তো এটা এই ক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে? এটা কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যদি আমরা একটা জিনিস বিচার করি, এবার দেখুন তো 2+5 7, 1+6 7, 3+4 7, 7+0 7, কয়টা আনসার পেয়েছি? 4টা আনসার। সবটি কিন্তু কারেক্ট আনসার, একটা কিন্তু আমি ভুল বলতে পারবো না। আপনি পারবেন এখানে একটা কোনো আনসার ভুল বলতে পারবো না। তো এই ধরনের প্রশ্ন, যে সকল প্রশ্নে একের বেশি সমাধান পাওয়া যায়, সেটা ম্যাথসে বলুন, যে কোনো কিছু ক্ষেত্রে বলুন, যখনই আপনি একের বেশি সমাধান পাবেন তখন সেটা ডাইভার্জেন্ট থিঙ্কিং হবে। তো যে সকল প্রশ্নের শুধুমাত্র একটি উত্তর পাওয়া যাবে, যে সকল প্রশ্নের আমরা একটি মাত্র উত্তর পাবো, সেটা কিন্তু আমাদের হয়ে যাবে কি স্যার? কনভার্জেন্ট থিঙ্কিং। আর যে প্রশ্নের আমরা অনেকগুলো উত্তর পাবো সেটা হচ্ছে ডাইভার্জেন্ট থিঙ্কিং। সেটা ম্যাথসের ক্ষেত্রে হতে পারে বা অন্য যে কোনো ক্ষেত্রে হতে পারে। কনভার্জেন্ট থিঙ্কিং এর আনসারটা সবসময় ফিক্স থাকবে। আনসারটা সবসময় কি থাকবে? ফিক্স থাকবে, একটা নির্দিষ্ট আনসার থাকবে। ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? ভারতের প্রধান, যদি আমরা লিটারেচারের ক্ষেত্রে যাই, ম্যাথসের ক্ষেত্রে এক্সাম্পল দেখালাম, যদি আমরা লিটারেচারের ক্ষেত্রে যাই তাহলে ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? যদি আপনার জানা থাকে তাহলে বলবেন, যদি জানা না থাকে তাহলে বলতে পারবেন না, ঠিক না? ফিফা ওয়ার্ল্ড কাপ লাস্ট কে কোন দল জয়ী হয়েছে? জানা থাকলে বলবেন, জানা না থাকলে বলবেন না, বলতে পারবেন না। জানা থাকলে বলবেন, জানা থাকলে বলতে পারবেন না। আচ্ছা, তুমি প্রথম চাকরি পাওয়ার পর তুমি কি করতে চাও? তো উত্তর কয়টা হবে? যতজন ব্যক্তিকে জিজ্ঞাবো প্রত্যেকের উত্তর কিন্তু আলাদা আলাদা উত্তর আসবে। তো যে প্রশ্নের দ্বারা আলাদা আলাদা উত্তর আসে, একের অধিক উত্তর পাওয়া যায়, এটাকে বলা হয় ডাইভার্জেন্ট থিঙ্কিং। আর যে সকল প্রশ্নের দ্বারা শুধুমাত্র একটা উত্তর পাওয়া যায়, এটাকে বলা হবে কনভার্জেন্ট থিঙ্কিং। আশা করি বুঝতে পারছেন। তো কনভার্জেন্ট থিঙ্কিং আমরা যখনই পাবো তখন সেটা নেগেটিভ ওয়ার্ড। মনে রাখবেন এটা নেগেটিভ ওয়ার্ড, কারণ ফিক্স, এখানে কোনো চিন্তা করার কোনো সুযোগ নাই, কিন্তু সৃজনশীলতার কোনো চিন্তা থাকছে না, সুতরাং এটা নেগেটিভ ওয়ার্ড। কিন্তু ডাইভার্জেন্ট থিঙ্কিং যখনই আমরা বলবো, এটা কিন্তু পজিটিভ ওয়ার্ড। ডাইভার্জেন্ট থিঙ্কিং কে বহুমুখী চিন্তন, বিচ্ছিন্ন, আরো অনেকগুলা বাংলায় বলা যায়, অপসারী, বিভিন্ন ভাবে বাংলায় ওকে বলা যায়।
তারপর ডিকোড করা, ডি ফর ডিকোড। ডিকোড মানে কি? অর্থ উদ্ধার করা বা পাঠ উদ্ধার করা। আমি রিডিং এর ক্লাসে বারবার বলি যে যতগুলো রিডিং এর ক্লাস হবে, সব রিডিং এর ক্লাসে আপনারা রিডিং মানে কি, রিডিং মানে কি, রিডিং মানে কি দেখে দেখে পড়া না। শুধুমাত্র দেখে দেখে পড়লে সেটাকে আমরা রিডিং বলতে পারি না। রিডিং মানে হচ্ছে একটা বিষয় আমরা পড়ে ওই জিনিসটা যেন খুব ভালো করে আমরা বুঝে নিতে পারি, খুব ভালো করে যেন জিনিসটা তার অর্থটা যদি আমরা খুব ভালো করে বুঝে নিতে পারি, সুতরাং সেটাকে কি বলা হবে? রিডিং বলা হবে বা পঠন বলা হবে। তো এটাকে বলা হচ্ছে ডিকোড। আর তারপর ডি ফর ডিসকভারি। ডিসকভারি মানে আবিষ্কার। ছাত্ররা নিজে থেকে কোনো কিছু আবিষ্কার হবে, বাহ! এর থেকে বড়িয়া কি হতে পারে? ছাত্র নিজে জানতে পেরেছে, শিখতে পেরেছে, বুঝতে পেরেছে, যার জন্য সে আবিষ্কার করেছে। আমি যদি একটা বিষয় না জানি, আমি কি আবিষ্কার করতে পারবো? কখনো পারবো না। তার মানে ছাত্ররা জেনেছে, আমার শিশুটা বুঝতে পেরেছে, ডিসকভারি করেছে। মোস্ট পজিটিভ ওয়ার্ড। ডায়াগনোস করা। ডায়াগনোস করা মানে নিদানমূলক বা সমস্যা চিহ্নিত করা। মোস্ট পজিটিভ ওয়ার্ড মানে সমস্যা কোথায় রয়েছে, সমস্যাটা চিহ্নিত করা। আর সমস্যা চিহ্নিত করলে তো সমাধান আসবে। যদি আমি সমস্যা চিহ্নিত না করি তাহলে সমস্যা সমাধান কোথা থেকে আসবে? আপনাদের সমস্যা আছে, কোথায় সমস্যা আছে যদি আমাকে না বলেন, আমি সমাধান কি করে করব? অনেকে বলেছিলেন যে স্যার প্যাসেজের সমস্যা হচ্ছে, কমেন্ট আমি দেখছিলাম। আমি প্যাসেজের ক্লাস দেওয়া শুরু করেছি এক এক করে। আপনারা বলছেন বা ভেরি গুড স্যার, থ্যাংক ইউ স্যার, এইভাবে প্যাসেজ করতে থাকুন স্যার, আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে। তো আলটিমেটলি আপনাদের কোথায় কি সমস্যা রয়েছে সেটা আমাকে জানতে হবে। এজ এ টিচার হিসেবে যদি জানি, তখন আমি সেটাকে সমাধান করার চেষ্টা করব। যদি আমি আপনাদের কোথায় সমস্যা রয়েছে যদি আমি নাই বা জানি, তাহলে আমি সমাধান কি করে করব? তো এটাকে বলবে ডায়াগনোস করা। এবার ডি দিয়ে কিছু নেগেটিভ ওয়ার্ড আছে। তো এই ওয়ার্ড গুলা যখনই আমরা পাবো, ডাইভার্জেন্ট, ডিকোড, ডিসকভারি, ডায়াগনোস, এগুলা যখন বা বাংলা অর্থগুলো একবার দেখে নিন পরে। আবিষ্কার, অর্থ উদ্ধার, পাঠোদ্ধার, নিদানমূলক, সমস্যা চিহ্নিতকরণ, বহুমুখী চিন্তন বা বিচ্ছিন্ন বা ভিন্ন চিন্তা ভাবনা যখনই দেখতে পাবো, এগুলো পজিটিভ ওয়ার্ড হয়ে যাবে। একইভাবে ডি দিয়ে নেগেটিভ ওয়ার্ড গুলা কি কি আছে? দ্য রেস্ট্রিকটিভ জোন, এগুলা রেস্ট্রিকটিভ এরিয়া বলেছে স্যার। ডিসকারেজ। ডিসকারেজ মানে কি? নিরুৎসাহ না। আমরা ছাত্রদেরকে সবসময় উৎসাহিত করি, আমরা ছাত্রদের সবসময় উৎসাহিত করি, আমরা নিরুৎসাহ করি না। সুতরাং ডিসকারেজ, নিরুৎসাহ করা, এটা নেগেটিভ টার্ম। ডিসিপ্লিন। ডিসিপ্লিন মানে কঠোর শাসন। আমরা কখনো ডিসিপ্লিনে আমরা কিন্তু চলি না বা কঠোর শাসনে চলি না। মানে ডিসিপ্লিন, ছাত্র দেখুন, একটা শিশু সে যখন ডিসিপ্লিনে চলে আসবে, তার যেটা বচপনা, তার যেটা বাল্যকাল, সেটা কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে। আর বাল্যকাল চলে যাক সেটা কিন্তু আমরা চাই না। সবই আমরা বাল্যকাল নিয়ে অনেক মানে এখন বর্তমান সময় বাল্যকাল নিয়ে অনেক আমরা আকাঙ্ক্ষিত অবস্থায় আছি। বাল্যকালটা যদি আবার ফিরে পেতাম। তো শিশুকে যখনই আপনি অনুশাসনের মধ্যে, কঠোর শাসনের মধ্যে, ডিসিপ্লিনে নিয়ে আসবেন, তখন তার এই যে বচপনাগিরি সেটা কিন্তু চলে যাবে। তো আমরা তাকে অটোমেটিক্যালি, সে যখন কোন একটা সময় ম্যাচিউর হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি সে একটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসবে। সুতরাং আমরা শিক্ষকরা, প্রাইমারি ক্ষেত্রে শিক্ষকরা, আমরা ডিসিপ্লিন শব্দটা দেখবো না এই যে পজিটিভ সেন্সে, এটা নেগেটিভ সেন্সে সবসময় দেখতে হবে। ডোমিনেট। ডোমিনেট মানে আধিপত্য। আমি যা বলবো তা হবে, হামসে বড়া কৌন হে, नहीं चलेगा भैया, हमसे बड़ा कई है, हम टीचर है, हमसे बड़ा कौन है, नहीं चलेगा। শিক্ষক এজ এ ফ্যাসিলিটেটর, শুধুমাত্র সাহায্য প্রদানকারী ব্যক্তি। শিক্ষক কিছু করতে পারবেন না, সবকিছু করতে হবে একজন ছাত্রকে। শিক্ষকের কোনো কিছু করার ক্ষমতা নেই। শিক্ষক এজ এ ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করবেন, কিন্তু ছাত্রদের সবকিছু করতে হবে। সুতরাং এই যে শিক্ষকের ডোমিনেট বা আধিপত্য বিস্তার করা হবে না। ডিডাকটিভ মানে অবরোহী, অর্থাৎ নিয়ম থেকে যেটা শুরু হয়। ডিডাকটিভ এবং ইন্ডাকটিভ আপনারা জানেন, ইন্ডাকটিভটা পজিটিভ সেন্সে ব্যবহার হবে এবং ডিডাকটিভটা নিয়ম থেকে শুরু হবে। তো নিয়ম থেকে শুরু হলে বুঝাতে অনেক কষ্ট হয়, তো এই নিয়ে ডিডাকটিভ অ্যাপ্রোচ বুঝিয়ে দেবো, তখন আপনারা অবশ্যই বুঝে নিতে পারবেন। তারপর দেখি ই দিয়ে কি পজিটিভ ওয়ার্ড দেওয়া আছে দেখি স্যার। এক্সপ্লোর। এক্সপ্লোর মানে কি? অন্বেষণ করা, মানে অন্বেষণ মানে খোঁজাখুঁজি করা। এক্সপ্লোর মানে অন্বেষণ করা, মানে খোঁজাখুঁজি করা। তারপর এঙ্গেজ। এঙ্গেজ মানে জড়িত করা। কাউকে আমি কোনো একটা জায়গায় এঙ্গেজ করে দিলাম, জড়িত করে দিলাম, মানে সাথে আমি এঙ্গেজ করলাম, জড়িত করলাম বলতে ওই কাজে জড়িত করলাম যাতে করে সে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারে, এই অর্থে এটা পজিটিভ ওয়ার্ড। এবার এঙ্গেজ করলাম, সে যেন বোকাজোকা করতে না পারে, সে যেন গালিগালাজ করতে না পারে, তাকে অযথা একটা কাজে ব্যস্ত করে রেখে দিলাম না। অযথা একটা কাজে আমি তাকে এঙ্গেজ করে রেখে দিলাম, এই সেন্সে নেগেটিভ ওয়ার্ড। কিন্তু আমি তাকে এঙ্গেজ করলাম সেজন্য হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সের মাধ্যমে
কোনো কিছু শিখতে পারে। এই ক্ষেত্রে এটা হবে পজিটিভ সেন্স। এক্সপিরিয়েন্স মানে তার অভিজ্ঞতা, যেখানে যে কোনো অপশনে এক্সপিরিয়েন্স দেখবো সেটা কারেক্ট হবে। এনকারেজ মানে উৎসাহিত করা। এই যে বললাম, দেখুন স্যার, এখানে নিরুৎসাহ করা। আমরা কখনো ছাত্রদের কি করি না, আমরা কখনো ছাত্রদের নিরুৎসাহিত করি না, আমরা সবসময় তাকে কি করি, উৎসাহিত করি। তো যখনই আমরা উৎসাহিত দেখবো তখন সেটা পজিটিভ ওয়ার্ড হয়ে যাবে, আর যখনই নিরুৎসাহ দেখবো আমরা নেগেটিভ ওয়ার্ড হয়ে যাবে। তারপর এই দিয়ে এলিমিনেট মানে পরিহার করা বা বাতিল করা। না, তোমাকে আমার দ্বারা হবে না, তোমাকে আমার দ্বারা হবে না, তুমি যাও, আমার ক্লাস থেকে বেরিয়ে যাও, তোমাকে আমি ঠিক করতে পারছি না। না, এই ধরনের এলিমিনেট বা পরিহার আমরা ছাত্রদের করতে পারি না। এক্সামিনেশন মানে পরীক্ষার জন্য পড়া। না, এক্সামিনেশন শব্দটাই আসলে প্যাডাগজির ভাষায় নেগেটিভ। প্যাডাগজির ভাষায় এক্সামিনেশনকে বলা হয় অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন। ঠিক আছে, এটা মনে রাখবেন। আমরা অ্যাসেসমেন্ট নিয়ে আসছি। অ্যাসেসমেন্ট থেকে কোন কোন শব্দ থাকলে কারেক্ট আনসার হবে, দেখা মাত্র কারেক্ট আনসার হবে, সবগুলো আমরা আসছি, সাথে থাকুন। এফ, এই যে বললাম ফেসিলিটেটর বা ফেসিলিটেটর থাকতে পারে বা ফেসিলিটেট থাকতে পারে, অর্থাৎ সুবিধা প্রদানকারী। একজন শিক্ষক এজ এ ফেসিলিটেটর হিসাবে কাজ করেন, যিনি একজন ফেসিলিটেটেড। তারপর ফ্লেক্সিবল, সবসময় ফ্লেক্সিবল বা নমনীয় হতে হবে। নমনীয় মানে কি, যে জিনিসটা খুব সহজে পরিবর্তন করা যায়, এটা হচ্ছে ফ্লেক্সিবল বা নমনীয়, যেটা আমরা খুব সহজে যেন পরিবর্তন করতে পারি। ফিডব্যাক মানে প্রতিক্রিয়া। ফিডব্যাক যেন লওয়া যায়, প্রতিক্রিয়া যেন দেওয়া যায়, এটাকে বলা হয় ফিডব্যাক। তারপর ফর্মুলা মানে কি স্যার, সূত্র। ও সূত্র স্যার, সূত্র না, ফর্মুলা। কোনো ধরনের ফর্মুলা কোনো মুখস্থ আমরা করবো না। ফিক্সড, যে জিনিসটা ফিক্সড হবে এটা কনভার্জেন্ট হবে। আগে বলেছিলাম কনভার্জেন্টে ফিক্সড হয়, তো যে জিনিসটা ফিক্সড হয় এটা নেগেটিভ থাকবে। ফিয়ার মানে ভয়। ছাত্রদের মধ্যে কোনো ভয় যেন না কাজ করে। আমি ক্লাসে গেলাম, ছাত্ররা আমাকে ভয় পেয়ে কোনো কিছু বললো না, তার মানে সে কি বুঝলো? বুঝেছ? হ্যাঁ স্যার, বুঝেছি। কারণ ছাত্র বললো, এবার যদি বলি বুঝলাম না, তাহলে স্যার কিন্তু ধুলাই দেবেন, গণধুলাই দেবেন, পিটুনি। আপনাকে ভয় পেয়ে সে বলেছে, না বুঝেই বললো সে বুঝে গেছে, তার মানে সে যে বুঝলো না সেটা কিন্তু তার লস হলো। আপনি যেটা বুঝাচ্ছেন সে বুঝেনি, এবার সে যদি আপনাকে ভয় না পায় তাহলে বলবে, না স্যার ওই যে পয়েন্টটা বললেন ডিডাকটিভ, এটা কি, এটা তো বুঝলাম না। তখন আপনি বলবেন যে না, ছাত্রটা ঠিক আছে বুঝেনি, আপনি তাকে আবার বুঝাবেন। এবার একটা ছাত্র যদি আমাকে ভয় পায় তাহলে কি বলবে যে স্যার ওই জায়গাটা আমরা বুঝিনি? সে তো কখনো বলবে না। তারপর যে ফ্যাক্ট মানে কি স্যার, মুখস্থ তথ্য। কখনো ফ্যাক্ট বা মুখস্থ তথ্য আমরা দেখি না। ফল্ট মানে বাচ্চাদের দোষ ধরা। আমরা কখনো বাচ্চাদের দোষ ধরতে পারি না, বা ফল্ট আমরা যেন না করি। ফল্ট করলে যেন গালাগাল না দিই। রুক যাওয়াই। তারপর জি থেকে কে পর্যন্ত সামগ্রিক বিকাশে কি বলেছে দেখি। এই দেখুন, আগে যেটা বলেছিলাম যে অলরাউন্ড ডেভেলপমেন্টের আরেকটা নাম হচ্ছে হোলিস্টিক ডেভেলপমেন্ট। মনে রাখবো, অলরাউন্ড ডেভেলপমেন্টের আরেকটা নাম হচ্ছে কি স্যার, হোলিস্টিক ডেভেলপমেন্ট। তাছাড়া অপশনে আপনারা দেখতে পারেন হেলদি এনভায়রনমেন্ট মানে স্বাস্থ্যকর পরিবেশ। আরেকটা আমরা দেখতে পারি হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স মানে বাস্তবে হাতে কলমে যেটা অভিজ্ঞতা হয়, এটা আমরা দেখতে পারি হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স। তো এই হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, হেলদি এনভায়রনমেন্ট, হোলিস্টিক, এইগুলা সবসময় এজ এ পজিটিভ টার্ম বা পজিটিভ সেন্সে ব্যবহার হবে। আর জি দিয়ে তেমন পজিটিভ ওয়ার্ড আমরা পাইনি, তো জি দিয়ে একটা আছে নেগেটিভ ওয়ার্ড, এটাকে বলা হয় গ্রেডিং মানে গ্রেড করা বা র্যাঙ্ক করা, ছাত্রদের শ্রেণীবদ্ধ করা বা পৃথক করার একটা প্রক্রিয়া। তো আমরা ছাত্রদের কখনো পৃথক করি না। ইনক্লুসিভ এजुकेशन বলেছে सबका साथ सबका विकास करना है, सबका समान आंखों से देखना है, किसी को कोई मतलब সেপারেট नहीं करना है। তো ইসিলিয়ে গ্রেডিং যখনই বলবো তখন সেটা নেগেটিভ সেন্সে ইউজ হবে। তারপর এস দিয়ে যদি দেখি তাহলে হিন্ডার মানে কি স্যার, বাধা দেওয়া। আমরা কখনো কোনো ছাত্রকে বাধা দিতে পারি না, না 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 তুমি কাজটা করবে না, সেটা আমরা বলতে পারি না স্যার। ছাত্রকে কাজটা করার সুযোগ দিতে হবে, অপরচুনিটি ক্রিয়েট করে দিতে হবে, সেই যেন ভুল করুক শুদ্ধ করুক তাকে করতে দিতে হবে। সে যখনই হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সে করবে, হাতে কলমে যখনই করবে, তখন সে নিশ্চয়ই কিছু না কিছু একটা শিখবে। তারপর হচ্ছে হিউমিলিট মানে কি স্যার, অপদস্থ করা। অর্থাৎ তাকে আপনি খারাপ মনোভাব করা, অপদস্থ করা, গালিগালাজ করা, এগুলাও কিন্তু আপনার প্যাডাগজিতে কি বলেছে, নেগেটিভ। আর কখনো আমরা কাউকে অপদস্থ করতে পারি না। আই দিয়ে খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, ব্যক্তিগত পার্থক্যকে সম্মান জানাতে হবে। আমি প্রথমেই বলেছিলাম আমরা যে প্যাডাগজির মূল 4টা স্তম্ভ, এই স্তম্ভে কি বলেছিল, ইকুয়ালিটি, মনে আছে স্যার?
মনে আছে? কার কার মনে আছে এখন কমেন্ট করুন তো। আমি যে প্যাডাগজির মূল 4টা স্তম্ভ দিয়েছিলাম বা 4 ট্রিক্স দিয়েছিলাম, 4টা মূল স্তম্ভ ছিল প্যাডাগজির, 4টা মূল ওয়ার্ড যার উপর ভিত্তি করে প্যাডাগজির ফিলার রয়েছে, এই 4টা কি কি? এবার কমেন্ট করুন খুব তাড়াতাড়ি। এই এখন দেখি আপনার কার কার মনে আছে, দেখি কার কার মনে আছে। 1 নম্বর কি ছিল, 2 নম্বর কি ছিল, 3 নম্বর কি ছিল, 4 নম্বর কি ছিল? এবার আপনি খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান, দেখি আপনার মনে আছে কিনা। হ্যাঁ, ভিডিও আগে টানবেন না, না টেনে, ভিডিও আগে না টেনে এখন মনে আছে থাকলে দিন। 4টা ওয়ার্ড জানলে 4 মার্ক, সম্পূর্ণ ক্লাস দেখলে 75 মার্কস, আপনার ইচ্ছা। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স মানে ব্যক্তিগত পার্থক্যকে আমরা কি করব, সম্মান জানাবো। ব্যক্তিগত পার্থক্যকে সম্মান জানাতে হবে। ব্যক্তিগত পার্থক্য মানে কি, প্রত্যেক ছাত্র কিন্তু আলাদা আলাদা, তাই না? কারোর সঙ্গে কারোর কিন্তু মিল নেই। বুদ্ধিগত, শরীরগত, তাত্ত্বিকগত, দর্শনগত বিভিন্ন অ্যাঙ্গুলে প্রত্যেকটা ছাত্র কিন্তু একে অপরের থেকে একটু হলেও আলাদা। সুতরাং এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা আমাদের মাথায় রাখতে হবে। তারপর ইনোভেটিভ, ইনোভেটিভ মানে ওই যে ডিসকভারের আরেক ভাই। ডিসকভার মানে আবিষ্কার করা, আর ইনোভেটিভ মানে নতুন কিছু তৈরি করা, ওই ডিসকভারের ভাইয়ের মতো। ইনোভেটিভ আইডিয়া দেবে বা ইনোভেটিভ নতুন কিছু তৈরি করবে যেটা তাকে ক্রিয়েটিভিটিতে সাহায্য করবে, এটা তো পজিটিভ ওয়ার্ড স্যার। ইনভলভ, ইনভলভ মানে জড়িত করা, মানে ওই যে অ্যাক্টিভলি পার্টিসিপেট যেখানে করবে তখন তাকে ইনভলভ হতে হবে। সে যদি অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে চায়, সে যদি ইনভলভ না হয় তাহলে সে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারবে? সে তো পারবে না। তো অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে গেলে তাকে কি করতে হবে, ইনভলভ করতে হবে। তো এক্ষেত্রে কারেক্ট পজিটিভ ওয়ার্ড যে আমরা দেখেছিলাম, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, ইনোভেটিভ এবং ইনভলভ, এগুলো হচ্ছে আই এর দ্বারা মূল পজিটিভ ওয়ার্ড। আরো অনেকগুলো আছে, আমরা দেখাবো এক এক করে, আপনারা দেখবেন। তো আই দিয়ে যদি বলি তো ইগনোর, ইগনোর মানে উপেক্ষা করা, ইগনোর করা, না না তোমাকে আমি পারবো না, যাও শোনো আমার পাশে থেকে শোনো, আমি তোমাকে পারছি না। এই ধরনের কখনো কোনো ছাত্রকে আমরা ইগনোর করতে পারি না। ইন্টারফেয়ার, ইন্টারফেয়ার মানে অযথা হস্তক্ষেপ, সবসময় তাকে বকাঝোকা করা, লাগুনি দেওয়া, কোনো কিছু পারলেও তার সঙ্গে, না পারলেও সবসময় অযথা হস্তক্ষেপ করা, ইন্টারফেয়ার আমরা সবসময় করতে পারি না। আইসোলেট মানে বিচ্ছিন্ন করা। বিভিন্ন দল ছিল, একটা দলে 5 জন ছিল, এই 5 জনের দল থেকে হঠাৎ তাকে বের করে দিলাম, না 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 তোর দ্বারা হবে না, তুই বেরিয়ে যা। এই ধরনের আমরা কখনো কাউকে, ছাত্রকে আমরা আইসোলেট করতে পারি না। তারপর কে, কে দিয়ে যদি আমরা পজিটিভ ওয়ার্ড দেখি, এটা হচ্ছে কাইনেস্টিক মানে গতি সংবেদনশীল। কাইনেস্টিক যখনই দেখবেন এটা পজিটিভ ওয়ার্ড, গতি সংবেদনশীলতা। কে দিয়ে তেমন নেগেটিভ ওয়ার্ড আমরা দেখিনি। যে দিয়ে যদি আমরা নেগেটিভ ওয়ার্ড দেখি তাহলে জাজ, জাজমেন্ট এবং জাস্টিফাই। আমরা কখনো ছাত্রদের বিচার করতে পারি না, যে যে মূলা বাড়ে তার দুপাত হতে সিন, আমরা পড়েছিলাম, ঠিক আছে, কিন্তু এই উদ্দেশ্যটাকে এখন কিন্তু সম্পূর্ণটা কিছুটা বিপরীত হতে যাচ্ছে। আমরা পড়েছিলাম যে মূলা বাড়ে তার দুপাত হতে সিন, আপনার লোকে জানে সাবে, আপনার লোকে এইখানে কথাখানি জানে, জানো। তো জাজ, জাজমেন্ট বা জাস্টিফাই আমরা কিন্তু ছাত্রদের করতে পারি না, অর্থাৎ তাদেরকে বিচার করতে পারি না যে তার ভবিষ্যৎ কি হতে পারে, সে ভবিষ্যতে কি হতে পারে, তাকে আগাম কিছু না, চলে না ভাই, হবে না স্যার, হবে না, সম্ভব নয়, কখনো সম্ভব না। এবার পরবর্তী স্লাইডে যদি আমরা একটু যাওয়ার চেষ্টা করি, লার্নিং বাই ডুইং, ইয়েস গুরুত্বপূর্ণ পয়েন্ট স্যার, লার্নিং বাই ডুইং। যখনই আমরা লার্নিং বাই ডুইং এ যাব, অর্থাৎ কাজের মাধ্যমে শেখা, বা লার্নিং বাই প্লেইং হতে পারে। ছাত্ররা আগে বলেছিলাম, এই যে আমি ক্লাসে বলেছিলাম আপনাদেরকে, আপনি পাথরের গুটি নিলেন, নিয়ে তাকে খেলার মাধ্যমে শেখালেন ক্লাসরুমে, যে আমি প্রথমে গল্প বললাম না, এই দেখুন চলে আসছে। আমি তখনই বলেছিলাম যে প্রত্যেকটা কথা বলবো তার কিন্তু কারণ আছে। এই যে আমি আগে বলেছিলাম যে আপনি ছাত্রকে 5টা পাথর হাতে দিলেন, একটা পাথর তোমরা ছুঁড়ে ফেলে দাও, তারপর কয়টা হাতও থাকলো, এটা হলো লার্নিং বাই ডুইং বা লার্নিং বাই প্লেইং। কাজের মাধ্যমে বা খেলার মাধ্যমে শেখা যখনই হবে, এটা মোস্ট পজিটিভ ওয়ার্ড। এই ধরনের অপশন যখনই আপনি দেখবেন সঙ্গে সঙ্গে পিক করবেন, ইয়াস দিস ইজ মাই কারেক্ট আনসার স্যার, দিস ইজ মাই কারেক্ট আনসার। সেটা সিডিপি হোক, ইবিএস হোক, সোশ্যাল সায়েন্স হোক, ম্যাথ হোক, বাংলা হোক, ইংলিশ হোক, আসামিস হোক, হিন্দি হোক, যাই হোক আপনি ঠিক করে আসবেন, 100% এটি কারেক্ট। কিন্তু প্রশ্নে যদি বলেন নিচের কোনটা সঠিক নয়, আর আপনি যদি এটা ঠিক করেন, খেলেন লাড্ডু, ভুল। তো এই জন্য পজিটিভ এবং নেগেটিভের খেলাটা ভালো করে বুঝতে হবে। স্যার এল দিয়ে কি কি নেগেটিভ ওয়ার্ড আছে? লিমিট বা সীমা, এটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড।
লেবেলিং, ছাত্রদের লেবেলিং করা বা তকমা দেওয়া, এটাকে বলা লেবেলিং করা। না, লেবেলিং আমরা করি না। ছাত্রদেরকে লেজি ভাবা, অলস ভাবা, তুই একটা অলস, তোর দ্বারা কোনো কিছু হবে না, আলস্য ভাব। এই আলস্য ভাবটা কিন্তু ছাড়া, যদি আলস্য ভাব থাকে তার ছাত্রটার, তো তাকে মুখে প্রকাশ্য না বলে তার আলস্য ভাবটা আমাদের কি করতে হবে, আলস্য ভাবটা তার কাটাতে হবে। লেক মানে অভাব, এটা একটা নেগেটিভ ওয়ার্ড। শিক্ষকের কখনো কোনো লেক থাকতে পারে না, কোনো জ্ঞানের অভাব থাকতে পারে না, শুধু এটাকে বিকশিত বা স্পষ্টীকৃত করতে হয়। এম দিয়ে যদি বলি স্যার, এম দিয়ে মিনিংফুল মানে অর্থপূর্ণ, মোস্ট পজিটিভ ওয়ার্ড, সবসময় অর্থপূর্ণ দেখবেন। মাল্টি ল্যাঙ্গুয়েজাল বহুভাষিক, মোটিভেশন মানে প্রেরণাদায়ক, এই শব্দগুলা সবসময় যখনই দেখবেন এগুলো পজিটিভ ওয়ার্ড হবে। এম দিয়ে যদি দেখি তাহলে দেখুন মিনিমাইজ, মিনিমাইজ মানে ছোট করা বা কমানো। মেমোরাইজ, আমরা প্রথমে দেখেছিলাম যে মেমোরাইজ আমরা পেয়েছিলাম, এটা হচ্ছে মুখস্থ করা যেটা ব্যাপার ছিল, এটা হচ্ছে না বুঝে মুখস্থ। তারপর মেজারমেন্ট, মেজারমেন্ট মানে কি, যে পরিমাপ করা, এটাও কিন্তু আমরা এক ধরনের নেগেটিভ ওয়ার্ড। আমরা কখনো পরিমাপ করাতে পারি না, মেমোরাইজ করাতে পারি না বা মিনিমাইজ করাতে পারি না। তারপর হচ্ছে এন দিয়ে যদি দেখি তাহলে নার্চার, নার্চার মানে পোষণ বা যত্ন, নার্চার মানে পোষণ বা যত্ন। ন্যাচারাল এনভায়রনমেন্ট, ন্যাচারাল এনভায়রনমেন্ট মানে প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশের মাধ্যমে ছাত্ররা শিখবে। মাতৃভাষা, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন তাদের কি করে হয় স্যার, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কি করে, ভাষা অর্জন এই প্রাকৃতিক এনভায়রনমেন্টে হয়, ঠিক আছে না, পাড়া প্রতিবেশীর সঙ্গে মিলামিশা করে তার সেই কি হয়, সে ভাষাটা শিখতে পারে। তো নার্চার মানে হচ্ছে নার্চার মানে হচ্ছে পোষণ বা যত্ন, এইটা আপনারা একটু দেখে নেবেন। তো এবারে যদি আমরা দেখি এন দিয়ে নেগেটিভ ওয়ার্ড গুলা কি কি আছে, যদি আমরা এবার দেখার চেষ্টা করে, দেখুন এখানে এন ফর নেগলেক্ট, আমরা কোনো ছাত্রকে আমরা কখনো নেগলেক্ট বা আমরা অবহেলা করতে পারি না, আমরা কখনো কাউকে অবহেলা করতে পারি না। প্রত্যেকটা আগে যেহেতু বলেছিলাম যে সমান বা ইকুয়াল সেন্সে দেখতে হবে, সুতরাং কাউকে আমরা অবহেলা করব না। নমিনেট, শ্রেণীতে একজনকে বিশেষভাবে মনোনীত করা, যে তুমি নমিনেটেড, তুমি ক্লাসের মধ্যে সেরা, না, এই ধরনের করা যাবে না। আমাদের ক্ষেত্রে আমাদের সব স্টুডেন্টরাই আমাদের ক্ষেত্রে সমান, সব ছাত্রছাত্রী আমাদের কাছে সমান এজ এ ইকুয়াল, তাই আমরা কাউকে বিশেষ প্রাধান্য আমরা দেব না। ক্লিয়ার? তারপর পরবর্তীতে আমরা দেখি অ দিয়ে কি কি পজিটিভ ওয়ার্ড গুলা রয়েছে এবং নেগেটিভ ওয়ার্ড গুলা রয়েছে। দেখুন আমরা কিন্তু এজ এ অ্যালফাবেটিক সিরিজে আমরা আসছি, ঠিক আছে না। ও দিয়ে যেমন অপরচুনিটি, মোস্ট পজিটিভ ওয়ার্ড, যদি কোনো অপশনে আমরা দেখতে পাই সুযোগ দেওয়া, সুযোগ দেওয়া হচ্ছে মোস্ট পজিটিভ ওয়ার্ড। যখনই আমরা কোনো অপশনে দেখবো যে ছাত্রদেরকে সুযোগ দিতে হবে, ঠিক আছে, অপরচুনিটি মানে সুযোগ প্রদান করা, এটা হচ্ছে মোস্ট পজিটিভ ওয়ার্ড। আপনারা দেখা মাত্র এটা কারেক্ট আনসারটা পিক করাতে পারেন। তারপর অবজারভেশন, অবজারভেশন মানে পর্যবেক্ষণ। শিক্ষক যে মূল্যায়ন করেন, মূল্যায়নের একটা মাধ্যম হচ্ছে পর্যবেক্ষণ, ওটা কিন্তু পর্যবেক্ষণের মাধ্যমে কিন্তু অনেক কিছু তিনি কি করতে পারেন, মূল্যায়ন করতে পারেন। পর্যবেক্ষণের মাধ্যমে তিনি অনেক সময় মূল্যায়ন করেন। অবজারভেশন, শিক্ষকের প্রত্যেকটা শ্রেণীকক্ষে, প্রত্যেকটা অ্যাঙ্গুলে, প্রত্যেকটা জিনিস একজন শিক্ষককে অবজারভেশন করাটা অত্যন্ত জরুরি। ওপেন এন্ডেড, ওপেন এন্ডেড এই যে আমি একটু আগে যেটা বলেছিলাম আপনাদের ডাইভার্জেন্ট থিঙ্কিং, তো সেই ডাইভার্জেন্টের আরেকটা নাম হচ্ছে ওপেন এন্ডেড। আর কনভার্জেন্ট আগে যেটা বলেছিলাম আমি আপনাদের বুঝিয়েছিলাম, সেই সময় মনে পড়েনি, এখানে দেখে মনে হচ্ছে। কনভার্জেন্টের আরেকটা নাম হচ্ছে ক্লোজ এন্ডেড, এটা আপনারা মনে রাখবেন, ঠিক আছে। যখন ডাইভার্জেন্ট আসবে বা ওপেন এন্ডেড আসবে, ব্যাপারটা কিন্তু একই ব্যাপার। ডাইভার্জেন্টের যা অর্থ ওপেন এন্ডেড তাই অর্থ, আর কনভার্জেন্টের যা অর্থ ক্লোজ এন্ডেড তাই অর্থ। সি ফর সি, এটা মনে রাখবেন, সি দিয়ে কনভার্জেন্ট আর সি দিয়ে ক্লোজ এন্ডেড। প্রশ্ন আসতে পারে হঠাৎ হঠাৎ, হঠাৎ কি আসবেই ভাই, কেন? অরিজিনালিটি বা নতুনত্ব, ছাত্ররা যখন নতুন কিছু আবিষ্কার হবে, আগে যে বলেছিলাম আবিষ্কার মানে ডিসকভারি বা ইনোভেটিভ বা অরিজিনালিটি, একই অর্থ মোটামুটি বহন করে, যে নতুনত্ব কিছু একটা তৈরি করা, এইগুলা সবগুলো হচ্ছে এক একটা পজিটিভ ওয়ার্ড। ছাত্রদেরকে আমরা সুযোগ দিতে হবে যেন সে নতুন কিছু পার্টিসিপেট করতে পারে, নতুন কিছু তৈরি করতে পারে। যে কোনো কাজে তাকে আমাদের সুযোগ প্রদান করতে হবে। চলো, অবস্টেকল মানে বাধা, ছাত্রদের কোনো কাজে আমরা বাধা হয়ে দাঁড়াবো না, বা তাকেও তার কাজে সেই জন্য বাধা পায় এই ব্যাপার আমরা কখনো দেখবো না, সেই জন্য বাধা প্রাপ্ত হয়। ওভার প্রোটেক্টিভ, অতিরিক্ত সুরক্ষা তাকে দেওয়ার দরকার নাই। অনলি বা কেবলমাত্র যেখানে থাকবে নেগেটিভ ওয়ার্ড, আমি আগেই বলেছিলাম এটুকুর এখানে দিয়ে দিয়েছি, অফার অনলি। অনলি আরেকটা, অনলির আরেকটা সেম মিনিং এ যেটা যদি দাঁড়ায়, তো এতে আমি বলেছিলাম এলোন,
এলোন বা অনলি, যেখানে কেবলমাত্র থাকবে এটা সঙ্গে সঙ্গে কেটে দেবেন, এটা আপনার প্যারাগ্রাফে নেগেটিভ ওয়ার্ড হয়ে যাবে। পার্টিসিপেট অ্যাক্টিভলি, বারবার একই কথা ঘুরে ফিরে আসছে, ছাত্রদের অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে। এতক্ষণ বলছি আপনাদের মনে আছে হয়তো, আর লেংদি টানবো না, শর্টে শেষ করব। পার্টিসিপেট অ্যাক্টিভলি মানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। প্রগ্রেসিভ বা প্রগতিশীল, যেখানে থাকবে এটা পজিটিভ ওয়ার্ড। প্রিভিয়াস নলেজ, পূর্ব অভিজ্ঞতার ব্যবহার আমাদের করাতে হবে, ছাত্ররা যেন পূর্ববর্তী তাদের যে অভিজ্ঞতা আছে এটা যেন তারা সবসময় মাথায় রাখে, অর্থাৎ পূর্ববর্তী অভিজ্ঞতার ভিত্তিতে তাকে শিক্ষাদান করতে হবে। প্যাসিভ মানে নিষ্ক্রিয়, আমাদের ছাত্ররা সবসময় অ্যাক্টিভ থাকবে। আমাদের যে ছাত্রগুলা রয়েছে, আমাদের যে স্টুডেন্ট গুলা রয়েছে, শিক্ষার্থীরা রয়েছে, তারা সবসময় অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে, অ্যাক্টিভলি রোল পালন করবে, ঠিক না, একটি ভূমিকা পালন করবে। তারা কখনো প্যাসিভ বা নিষ্ক্রিয় ভূমিকা তারা কখনো পালন করবে না। যখনই প্যাসিভ বা নিষ্ক্রিয় দেখবো ছাত্রছাত্রীরা, তখন সঙ্গে সঙ্গে এটাকে কেটে দেবো, এটা আবার কখনো কারেক্ট আনসার হতে পারে না। তারপর যদি দেখি পানিশমেন্ট, ওয়াও পানিশমেন্ট, সেটা ফিজিক্যাল পানিশমেন্ট হোক, মেন্টাল পানিশমেন্ট হোক, যে কোনো ধরনের পানিশমেন্ট, শাস্তি আমরা ছাত্রদেরকে দিতে পারি না। ছাত্রদের আমরা কোনো ধরনের শাস্তি দিই না বা পানিশমেন্ট দিই না, এটা নেগেটিভ ওয়ার্ড। প্রাইজ দেওয়া, বারবার পুরস্কারের লোভ দেখানো না, বারবার পুরস্কারের লোভ দেখিয়ে, লোভে লালসা, লোভে পাপ পাপে মৃত্যু যেটা বলা হয়েছে, তো বারবার সেটা প্রাইজ দেখিয়ে দেখিয়ে লোভ লালসা তাকে দেখানো যাবে না। প্র্যাকটিস বা ড্রিল, আমরা কখনো যান্ত্রিক অনুশীলন বা বেশি বেশি প্র্যাকটিস, বেশি বেশি ড্রিল আমরা কখনো তাদেরকে করাই না। তো এই ক্ষেত্রে প্যাসিভ, পানিশমেন্ট, প্রাইজ, প্র্যাকটিস, প্র্যাকটিসে আরেকটা বলা ড্রিল, বেশি বেশি প্র্যাকটিস, ওভার প্র্যাকটিস, এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এগুলো সবসময় মাথায় রাখবেন। তারপর হচ্ছে আর ফর রিয়েলিয়া, এই যে বাস্তব বস্তু, আমরা প্রথমে যে চারটা স্তম্ভে এখানে কি দেখেছিলাম, বাস্তব জীবনের অভিজ্ঞতা, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, বাস্তব জীবনের সঙ্গে কানেক্ট করতে হবে। বাস্তব জীবনের সঙ্গে বলুন বা বাস্তব বস্তুর সঙ্গে বলুন, যখনই বাস্তব বস্তুর সঙ্গে ব্যবহার বুঝাবে তখন সেটা হবে রিয়েলি, এবং রিয়েলি শব্দটা আপনি যেখানেই পাবেন সেটা পজিটিভ ওয়ার্ড বলে চট করে টিক করে ঢং করে কালো করে চলে আসবেন, 100% চাং করে নাম্বার আসবে। চলো, রিমেডিয়াল টিচিং, রিমেডিয়াল মানে উপচারমূলক বা সংশোধনমূলক শিক্ষণ, যেখানে আমাদের সমস্যা থাকে, ছাত্ররা যখন বুঝতে পারে না, তখন আমরা কি করি, তার জন্য আমরা রিমেডিয়াল টিচিং এর ব্যবস্থা করি। রিফ্লেক্টিভ, রিফ্লেক্টিভ মানে হচ্ছে চিন্তাশীল। রোল প্লে মানে ভূমিকা পালন, রোল প্লে ওই যে নাটকের অভিনয় যেটা বলতে পারি আমরা, নাটকীয় অভিনয়কে বলা হয় রোল প্লে করা। ছাত্রদের দিয়ে যখনই আমরা রোল প্লে করাবো, তখনই সে অনেক কিছু বিষয়ে কথা বলা স্টাইল, তারপর বিভিন্ন শ্রবণের যেটা স্টাইল, শ্রবণ এবং কথনের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই রোল প্লে বা অভিনয় যেটাকে বলতে পারি। ঠিক আছে, তারপর আর দিয়ে যদি আমরা নেগেটিভ ওয়ার্ড গুলো দেখার চেষ্টা করি, তারপর দেখুন রুট লার্নিং, রুট লার্নিং মানে হচ্ছে আগে বলেছিলাম না, দেখুন একটার সঙ্গে একটা কি করে কানেক্টেড করে আমি পড়াচ্ছি, দেখতে পাচ্ছেন। রুট লার্নিং মানে মুখস্থ বিদ্যা, এই যে প্রথমেই আমরা পড়েছিলাম যে নো রুট লার্নিং নো মেমোরাইজেশন, মনে আছে তো স্যার, একদম প্রথমে ক্লাসে, তো এখানে কোনো মুখস্থ বিদ্যা চলবে না। রিওয়ার্ড, রিওয়ার্ড মানে পুরস্কার, এখানে দেখুন পি ফর প্রাইজ, প্রাইজ মানেও বারবার পুরস্কার, আর রিওয়ার্ড মানেও পুরস্কার, সেটা যাই হোক আপনার কাটা যাবে, শুধু মিনিং জানলেই হলো। রিজিট মানে কঠোর, না আমরা কখনো এই যে রিজিট হব না, কঠোর মানে শক্তিশালী হব না, আমরা সবসময় রিজিটের বিপরীত হব। রিজিটের বিপরীতটা কি স্যার, ফ্লেক্সিবল, আমরা আগে পেয়েছিলাম না। রিজিটের বিপরীত হচ্ছে ফ্লেক্সিবল মানে নমনীয়, যেটা খুব সহজে পরিবর্তন করা যায়, আর রিজিট মানে যেটা সহজে পরিবর্তন করা যায় না এমন নিয়ম কানুন। তারপর র্যাঙ্কিং মানে র্যাঙ্ক করা, র্যাঙ্ক করা মানে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ভালো খারাপ এই ধরনের। তারপর আরো কিছু আছে, অ্যালফাবেটিক্যালি যদি আমরা দেখি, এস ফর স্পেশাল থিঙ্কিং, স্পেশাল থিঙ্কিং মানে কি স্যার, স্থানিক চিন্তন, যেখানে স্পেশাল থিঙ্কিং থাকবে, স্পেশাল থিঙ্কিং, সেগুলো স্পেশাল থিঙ্কিংটা বিশেষ করে আপনারা একটা ম্যাথমেটিক্যাল টার্ম, আপনারা ম্যাথমেটিক্যাল শব্দটা বিশেষ করে পেতে পারেন, যখনই পাবেন সেটা কিন্তু যে পজিটিভ সেন্সে আপনারা ধরে নেবেন। সেলফ অ্যাওয়্যার, অর্থাৎ প্রত্যেক শিশু তারা নিজে নিজে একটা আত্মসচেতন হিসাবে তারা থাকে। এস দিয়ে যদি আমরা নেগেটিভ টার্ম অনেকগুলো দেখার চেষ্টা করি স্যার, তো দেখি এখানে দেখো স্কোল্ড, স্কোল্ড মানে কি বলেছে, তিরস্কার করা। আমরা আগে কখনো তিরস্কার করেছি ছাত্রদের, কোন অপশনে তিরস্কার পেয়েছি? হ্যাঁ পেয়েছি, প্রশ্নে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আপনি দেখুন, প্রশ্ন খুলুন, আপনি পাবেন স্কোল্ড, তিরস্কার করা। যখন দেখবেন সঙ্গে সঙ্গে কেটে দেবেন, যদি প্রশ্ন বলে নিচের কোনটা সঠিক নয়, তার মানে এটাই কারেক্ট আনসার। আর যখনই দেখবেন নিচের কোনটা সত্য বা বক্তব্য অনুযায়ী নিচের কোনটি সঠিক, তখন এটা সঙ্গে সঙ্গে ক্যাচ করে কাটবেন, যেটা তো আমার কারেক্ট আনসার হবে না। বুঝা গেল? তো স্কোল্ড মানে তিরস্কার, এজ এ নেগেটিভ সেন্সে আমরা দেখবো। সেগ্রিগেট, সেগ্রিগেট মানে পৃথক করা, আমরা কখনো
ছাত্রদেরকে দলগতভাবে পৃথক করি না, ভাগ করি না, সবাইকে একসঙ্গে অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে মিলেমিশে শেখাই। সিম্পেথি মানে সহানুভূতি দেখানো, এটাও কিন্তু নেগেটিভ সেন্সে ব্যবহৃত হয়। কিন্তু যখনই এমপ্যাথি থাকবে, এটা দেওয়া হয়নি, দুঃখিত, বলে দিচ্ছি, যখনই এমপ্যাথি থাকবে তখন সেটা এজ এ পজিটিভ সেন্সে ব্যবহৃত হবে, কিন্তু যখনই সিম্প্যাথি থাকবে তখন সেটা নেগেটিভ অর্থে ব্যবহার হবে। স্ট্যান্ডার্ড, এই দেখুন, মাননীকৃত, সবার জন্য একই মান, বা স্ট্যান্ডার্ড টেস্ট যখনই থাকবে, স্ট্যান্ডার্ড টেস্ট, তখনই সঙ্গে সঙ্গে এটা নেগেটিভ টার্মে ইউজ হবে, এটা আমার কারেক্ট অ্যান্সার কখনো হবে না। টিমওয়ার্ক মানে দলগত কাজ, মোস্ট পজিটিভ ওয়ার্ড। টিমওয়ার্ক মানে মোস্ট পজিটিভ ওয়ার্ড, দলগত কাজ। এটা দলগত কাজ, সবাই মিলে যখন ছাত্ররা একসঙ্গে সবাই মিলেমিশে যখন এজ এ টিমওয়ার্ক করবে, তার থেকে ভালোভাবে ছাত্ররা কোনো কিছু শিখতে পারে না ভালোভাবে। তো টিমওয়ার্ক বা দলগত কাজ এই ক্ষেত্রে আমাদের কি হয়ে গেল, কারেক্ট অ্যান্সার। আন্ডারস্ট্যান্ডিং মানে বোধগম্যতা। আমাকে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, ভালো করে বুঝতে হবে। যদি আমি না বুঝি তাহলে শিখবো কি? রিডিং ইজ নাথিং উইদাউট আন্ডারস্ট্যান্ডিং। পড়াশোনা, শিখন প্রক্রিয়া আসলে কিসের উপর দাঁড়িয়ে আছে? আন্ডারস্ট্যান্ডিং এর উপর দাঁড়িয়ে আছে। ঠিক আছে, সবকিছু আন্ডারস্ট্যান্ডিং বা বোধগম্যতার উপর দাঁড়িয়ে আছে। ভ্যারাইটি, ভি ফর ভ্যারাইটি। ভ্যারাইটি মানে কি স্যার? বৈচিত্র্য মানে কি? এই যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, বিভিন্ন ধরনের বৈচিত্র্য আমি ক্লাসে দেখতে পাবো, সব বৈচিত্র্যকে আমাকে একসঙ্গে দেখতে হবে, দ্যাট ইজ কল্ড বৈচিত্র্য, ভ্যারাইটি। যখনই আমরা ভ্যারাইটি অপশনটা আমরা পাবো, বা ভ্যারাইটি নামক শব্দটা আমরা কোনো অপশনে পাবো, এজ এ পজিটিভ সেন্সে আমরা তাকে ধরে নেব। তো টি দিয়ে অনেকগুলো নেগেটিভ সেন্স আছে, যেমন ধরুন টেস্ট মানে পরীক্ষা, নেগেটিভ ওয়ার্ড। টিচার সেন্ট্রিক, আমি আগে বলেছি টিচার সেন্ট্রিক মানে শিক্ষক কেন্দ্রিক, যেটা নেগেটিভ টার্ম। কিন্তু যদি চাইল্ড সেন্ট্রিক আসে, এটা মোস্ট পজিটিভ ওয়ার্ড। টার্গেট, বাচ্চাকে টার্গেট করা, আমরা কখনো কোনো একটা ছাত্রকে টার্গেট করি না, ঠিক আছে না? সুতরাং এইগুলো সবগুলো হচ্ছে এজ এ নেগেটিভ টার্মে দেখে নেবেন। তারপর এবার অ্যাসেসমেন্ট। এই দেখুন, এখানে আমরা মোটামুটি এ টু জেড আমরা দেখুন ভি পর্যন্ত চলে আসছি, ঠিক আছে না? ভি আর WXYZ এর তেমন কিছু পাওয়া যায়নি, যদি পাওয়া যায় এক দুইটা আমি দিয়ে দেবো পরবর্তী সময়, ডোন্ট ওয়ারি। তো এবার আমরা দেখি মূল্যায়নের সঠিক দৃষ্টিকোণ বা অ্যাসেসমেন্ট প্যারাডিম যেটা বলা হয়। তো দেখুন, অ্যাসেসমেন্টের ক্ষেত্রে গুড অ্যাসেসমেন্ট কোনগুলো? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে গুড অ্যাসেসমেন্ট বা ব্যাড অ্যাসেসমেন্ট। তো গুড অ্যাসেসমেন্ট কখন হবে, ভালো অ্যাসেসমেন্ট কখন হবে, ভালো মূল্যায়ন কখন হবে? যখনই ফিডব্যাক নেওয়া হবে, অপশনে যখনই দেখবেন যে ফিডব্যাক নেওয়া হচ্ছে বা প্রতিক্রিয়া সংগ্রহ করা হচ্ছে, এটা ভেবে নেবেন গুড অ্যাসেসমেন্ট। অপশনে পাবেন কিন্তু এগুলা, দেখবেন। ডায়াগনোজ করা, এটা অ্যাসেসমেন্টের একটা পার্ট। দুর্বলতা চিহ্নিতকরণ, কোথায় সমস্যা আছে এটা আমাকে চিহ্নিতকরণ করতে হবে, এটা হচ্ছে ডায়াগনোজ করা, এটা গুড অ্যাসেসমেন্টের একটা পার্ট। তারপর হচ্ছে রিমেডিয়াল মানে উপচারমূলক সমাধান বা প্রতিকারমূলক সমাধান, ঠিক আছে, বা সংশোধনমূলক শিক্ষণ, যাই বলুন না কেন বাংলায় আপনারা। তো ফিডব্যাক দেওয়া, ডায়াগনোজ করা, রিমেডিয়াল দেওয়া, এগুলো হচ্ছে গুড অ্যাসেসমেন্টের এক একটা পার্ট, গুড অ্যাসেসমেন্ট। আর ব্যাড অ্যাসেসমেন্ট কোনগুলি, মানে খারাপ অ্যাসেসমেন্ট কোনগুলি? যেখানে টেস্ট নেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা শব্দটাই নেগেটিভ স্যার, এগুলো কিন্তু পজিটিভ ওয়ার্ড। গুড অ্যাসেসমেন্ট, গুড আমি এই অর্থে বলছি, যেগুলো পজিটিভ এগুলাকে আমি গুড সেন্সে দেখাচ্ছি, এগুলা পজিটিভ সেন্সে প্লাস সাইন দিয়ে রাখছি। আর টেস্ট মানে পরীক্ষা নেওয়া, এটা নেগেটিভ টার্ম। র্যাঙ্ক দেওয়া, গ্রেড দেওয়া, এটাও কিন্তু আমরা টেস্টের মধ্যে আসছে না? পরীক্ষা নেই, তারপর আমরা গ্রেড দেই, র্যাঙ্ক দেই, তারপর লেবেল করি বা সেগ্রিগেট করি, আলাদা করি, এই সবগুলো হচ্ছে এজ এ নেগেটিভ টার্ম, এবং এই সবগুলো কিন্তু অ্যাসেসমেন্টের এক একটা অংশ। তো আমরা কখনো ছাত্রদের টেস্ট নেব না অ্যাসেসমেন্টের ক্ষেত্রে, গ্রেড বা র্যাঙ্ক দেব না, লেভেল বা সেগ্রিগেট করব না। আমরা সবসময় ছাত্রদের ফিডব্যাক নেব, ডায়াগনোজ করব এবং রিমেডিয়াল করব। চলো পরবর্তী স্লাইডে কি আছে দেখি। আচ্ছা, এমসিকিউ সমাধানের 3টি গোল্ডেন স্টেপ। ও মাই গড, এটা আবার কি স্যার? এতক্ষণ আমরা যে গল্প বললাম, এবার গল্পের লাস্ট ফিনিশিং এ চলে আসছে। গল্পটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের অপেক্ষায় থাকলাম আমরা, কমেন্টের অপেক্ষায়। তো এমসিকিউ সমাধানের 3টা গোল্ডেন স্টেপ যদি আমরা বলি, 1 নম্বর কি করতে হবে? স্ক্যান করতে হবে। ও স্যার, স্ক্যান করতে হবে, স্ক্যানার কই পাবো? এই যে आंखों का जो लुआ है उसको में से स्कैन करना है। আমরা চক্ষু দিয়ে আমরা কি করব? স্ক্যান করব। পুরো প্রশ্নটি পড়ুন,
এবং দেখুন প্রশ্নটা পজিটিভ না নেগেটিভ জানতে চাইছে। ভেরি গুড পয়েন্ট। প্রথমে প্রশ্নটা পড়তে হবে। আমি আগেই প্রথমে কি বলেছিলাম যে প্রশ্ন দুই ধরনের, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। প্রথমে প্রশ্নটা ভালো করে পড়তে হবে, তারপর আমাকে দেখতে হবে প্রশ্নটা পজিটিভ বলেছে নাকি নেগেটিভ বলেছে। তারপর নেক্সট স্টেপ কি, এই স্টেপ থেকে সেকেন্ড স্টেপে আসলাম। এবার ট্যাগ ওয়ার্ড খুঁজতে হবে, আইডেন্টিফাই ট্যাগ ওয়ার্ড। এতক্ষণ আমি যে আপনাকে ওয়ার্ডগুলো বলেছি এই ওয়ার্ডগুলো আপনাকে খুঁজতে হবে। অপশনগুলির মধ্যে পজিটিভ বা নেগেটিভ শব্দগুলি যেমন অ্যাক্টিভ, রোড, আইসোলেট, এগুলো মনে মনে মার্ক করুন, বা আপনি একটা কাঠ পেন্সিল দিয়ে, যেগুলোকে শীষ কলম বলা হয়, এগুলা দিয়ে আপনি মার্ক করতে পারেন। যদি প্রশ্নে পজিটিভ বলে তার মানে এখানে অ্যাক্টিভ যেখানে থাকছে সেটা কারেক্ট অ্যান্সার। প্রশ্নে যদি বলে নিচের কোনটা সঠিক নয়, তার মানে যেখানে রোড দেখবেন এটা কারেক্ট অ্যান্সার হবে, আইসোলেট দেখবেন মানে আলাদা করা, এটা কারেক্ট অ্যান্সার হবে। এই ধরনের মনে মনে আপনি এগুলাকে সিলেক্ট করুন। তারপর অপশন বাদ দিন, লাস্টে আপনি এলিমিনেট করা শুরু করুন। অর্থাৎ যেখানে কঠোর আছে, যেখানে মুখস্থ নির্ভর বা শিক্ষক কেন্দ্রিক, এই ধরনের নেগেটিভ অপশনগুলো যেখানে আছে এগুলোকে প্রথমে এলিমিনেট করা বাদ দিন। এলিমিনেট করা বাদ দিলেই আপনার কারেক্ট আনসার, সঠিক উত্তর চলে আসবে। আর যদি বলে যে নিচের কোনটা সঠিক নয়, প্রশ্নটা যদি নেগেটিভ সেন্সে আসে আর অপশনে যদি আপনি এই শব্দগুলা, নেগেটিভ শব্দগুলা, কোনো একটা নেগেটিভ শব্দ পেয়ে যান, তখনই তো কারেক্ট আনসার হয়ে যাবে। আর নেগেটিভ প্রশ্নে যদি নেগেটিভ প্রশ্ন নিচের কোনটা সঠিক নয় আর আপনি যদি দেখুন যে ছাত্ররা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে, এটা পজিটিভ, তো এটা মনে মনে পূরণ দিন যে এটা কারেক্ট আনসার হবে না, তাই না? বা এটা শুদ্ধ করে রাখুন যে এটা শুদ্ধ, এটা শুদ্ধ, কিন্তু এটা আপনার কারেক্ট আনসার না, কারণ লাইন অনুযায়ী বাক্যটা শুদ্ধ কিন্তু আপনার প্রশ্নে বলেছে হুইচ ইজ নট কারেক্ট, তো এটা তো নেগেটিভ কোয়েশ্চন। তো নেগেটিভ কোয়েশ্চনে বাচ্চারা অ্যাকচুয়ালি পার্টিসিপেট করেছে, তো ঠিক নয়, তো এটাকে মার্ক করে রাখুন। এই ধরনের আপনি মার্ক করে করে অপশন গুলাকে এলিমিনেট করে করে আপনি কি করতে পারেন, আনসার গুলো করতে পারেন। সর্বশেষ লাস্ট সুপার সামারি যদি দেখি, পাঁচটা পজিটিভ ওয়ার্ড একত্রে, যখনই আমরা এগুলো আমরা অলরেডি দিয়ে দিয়েছি, তবু আবার লাস্টলি এজ এ রিভাইজ হিসেবে বলতে পারি, মোস্ট ইম্পর্টেন্ট বা প্রায়োরিটির ভিত্তিতে যদি দেখেন এগুলোকে দেখতে পারেন। অ্যাক্টিভ, লার্নিং বাই ডুইং, অলরাউন্ড ডেভেলপমেন্ট, হোলিস্টিক ডেভেলপমেন্ট, ডাইভার্জেন্ট থিঙ্কিং বা ওপেন এন্ডেড থিঙ্কিং, রিয়েল লাইফ সিচুয়েশন বা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, চাইল্ড সেন্ট্রিক এডুকেশন বা ফ্লেক্সিবল সিস্টেম বা ফ্লেক্সিবল কারিকুলাম, যাই হোক ফ্লেক্সিবল, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপ পজিটিভ, টপ 5 পজিটিভ। এবার যদি টপ 5 নেগেটিভ দেখি, এক নম্বর দেখুন রোড, মেমোরাইজ, ফ্যাক্ট, এগুলো কিন্তু লক করা স্যার, এগুলো লক করা, এগুলো লক ছুটবো না, এগুলো কিন্তু উইদাউট লক, এগুলো লক মানে নেগেটিভ। তারপর দেখুন সেগ্রিগেট করা, লেবেল করা, র্যাঙ্ক করা, এই সবগুলো নেগেটিভের মধ্যে পড়ছে। কনভার্জেন্ট থিঙ্কিং, ডাইভার্জেন্টের ঠিক বিপরীত কনভার্জেন্ট। কনভার্জেন্টের আরেকটা নাম আছে, কি নাম বলেছিলাম, ক্লোজ এন্ডেড কোয়েশ্চন, এখানে থাকতে হবে ক্লোজ এন্ডেড। তারপর স্ট্যান্ডার্ড টেস্ট, তারপর ফিক্সড, এগুলা যখনই দেখবেন সঙ্গে সঙ্গে নেগেটিভ করে দেবেন। ডিসিপ্লিন, ডিসিপ্লিনের আওতায় আনবো, পানিশ করব, কন্ট্রোল করব না, এইগুলো সবগুলো নেগেটিভ টার্ম। টিচার সেন্ট্রিক এবং টেক্সট বুক সেন্ট্রিক বা টেক্সট বুক ওরিয়েন্টেড, এই শব্দগুলো সবগুলো নেগেটিভ ওয়ার্ড। তো পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ড যেগুলোকে আমরা ট্যাগ ওয়ার্ড হিসেবে বলতে পারি, এগুলো আপনার অবশ্যই ভালো করে জানতে হবে। ঠিক আছে, ভালো করে জানতে হবে। তো যাই হোক, আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত শেষ করছি। এবং এই যে গল্পটা বা এই যে আমরা শর্ট সামারি যেটা আপনাদের দিলাম, একটা মন্ত্র হিসেবে ধরে নিতে পারেন, যেটা আমি আপনাদের দিলাম, এটা কেমন লাগলো আজকের সেই ধামাকাটা, এটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, কারণ আপনাদের কমেন্টের অপেক্ষায় আমরা থাকি এবং আপনারা কমেন্ট করলে আমরা একটু বিশেষ মোটিভেটেড হব। সুতরাং আপনারা যদি একটু বেশি বেশি কমেন্ট করেন, আমরাও বেশি বেশি মোটিভেট হব এবং পরবর্তী সময়ে এই ধরনের কি কি ক্লাস আপনাদের প্রয়োজন অবশ্যই কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি জানিয়ে দেবেন। এবং আজকের এই ক্লাসটা আপনারা সবাই মিলে একটু শেয়ার করে দেবেন, যাতে করে সবাই এই ক্লাসটা দেখতে পারে, যদি আপনার ভালো লাগে থাকে। তো সবাই ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, জয় হিন্দ।